আমরা আজকে ফার্স্টে জেনারেল ম্যাথ দেখব। জেনারেল ম্যাথের সেটস অ্যান্ড ফাংশনস। অ্যান্ড এই সেট অ্যান্ড ফাংশন, আমাদের সেট সম্পর্কে আইডিয়া আছে কিছুটা, আমরা ক্লাস 8-এ হালকা দেখে আসছিলাম, বাট এখন আমরা আরও ডিটেলসে দেখব। আচ্ছা, সো আমরা এখানে আজকে জেনারেল ম্যাথ চ্যাপ্টার 2 সেটস অ্যান্ড ফাংশন দিয়ে স্টার্ট করব। চ্যাপ্টার 2 সেট অ্যান্ড ফাংশন। সেট অ্যান্ড ফাংশন। সো এই চ্যাপ্টারটা আমাদের হায়ার ম্যাথও আছে, আমরা হায়ার ম্যাথও ফাংশনের একটা চ্যাপ্টার দেখব। সো ওইটা বোঝার জন্য আমাদের জেনারেল ম্যাথের যে আইডিয়াগুলো সেগুলো বুঝতে হবে। আচ্ছা, আমরা ফার্স্টে সেট নিয়ে পড়ব। অ্যান্ড আমরা সবাই জানি যে সেট কি। সেট হচ্ছে একটা কালেকশন অফ সাম অবজেক্টস, মানে আমরা সবচেয়ে একদম ইজিলি যদি বলি যে সেট হচ্ছে কালেকশন অফ সাম অবজেক্টস অফ সেম টাইপ। যেমন আমাদের ধরো এখানে একটা সেট দেওয়া আছে এ, একটা সেট যেটা হচ্ছে 1, 2, 3, 8, 9। এটা কি একটা সেট? আমরা এইটা শিখে আসছিলাম যে এটা হচ্ছে একটা সেট। একটা সেটকে আমরা তার এলিমেন্টগুলোকে এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সিরিয়ালি লিখে দিব। আচ্ছা, এখন এই চ্যাপ্টারে আমরা দেখব যে তোমার সেট এক্সপ্রেস করার জন্য সেট এক্সপ্রেস করার কিছু মেথড আছে। সো আমরা এটাকে লিখি সেট এক্সপ্রেসিং মেথড। সেট এক্সপ্রেসিং মেথড। সো সেট এক্সপ্রেসিং মেথড কি কি, মানে আমরা একটা সেটকে কিভাবে এক্সপ্রেস করতে পারি, দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে রোস্টার মেথড, অ্যান্ড সেকেন্ড মেথডটা হচ্ছে সেট বিল্ডার মেথড। এটাকে বাংলাতেও আমরা সেট বিল্ডার আর রোস্টার মেথডই বলবো। একটা হচ্ছে রোস্টার মেথড আর একটা হচ্ছে সেট বিল্ডার মেথড। আচ্ছা, এখন একটা জিনিস একটু দেখো, এই রোস্টার মেথড হচ্ছে আমরা এই যে এভাবে যখন এক্সপ্রেস করি, মানে একটা সেটকে আমরা যখন এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিই, যে ধরো এর মধ্যে আমার 3টা এলিমেন্ট, একটা হচ্ছে স্মল এ, একটা হচ্ছে স্মল বি, আর একটা হচ্ছে স্মল সি। সো এই ওয়েতে একটা সেটকে লেখাকে বলা হয় রোস্টার মেথড। সো এই মেথডে আমরা যেটা করি, একটা সেটের নাম লিখি, দেন ইকুয়াল সাইন দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেটের এলিমেন্টগুলোকে লিস্ট করে লিখে দিই। এটা হচ্ছে রোস্টার মেথড। আর সেট বিল্ডার মেথড, আর এটার আরেকটা নাম হচ্ছে রুল মেথড। সেট বিল্ডার মেথড আর রুল মেথড, এই মেথডটা হচ্ছে আমরা একটা সেটকে এরকম লিস্ট করে না লিখে, আমরা এখানে সেট বিল্ডার মেথড আর রুল মেথডই বলবো এটাকে, ঠিক আছে? বাংলা নামটা খুব একটা জরুরি না, বুঝতে পারছো? আমি তারপরও এটা আলাদাভাবে বলবো, বাট তুমি এটাকে সেট বিল্ডার মেথড হিসেবেই চিনো, কারণ তোমারও সুবিধা হবে। দেখবা বইতেও অনেক জায়গায় এই ইংলিশেই লিখে দিছে সেট বিল্ডার মেথড, ঠিক আছে? এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, বাংলায় বললে সেট গঠন পদ্ধতি। আর রোস্টার মেথডটাকে রোস্টার মেথডই বলা উচিত, বা এটাকে বলা হয় তালিকা পদ্ধতি আর কি। বাট তুমি ইংলিশ টার্মটা ইউজ করবা, এটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, ঠিক আছে? আচ্ছা, সো এই সেট বিল্ডার মেথডটা কি? ধরো আমাদের একটা সেট আছে এরকম এ সেট, যার মধ্যে আমরা 1, 2, 3, 4, 5 এই 5টা এলিমেন্ট রাখলাম, এই 5টা উপাদান রাখলাম। এখন এইটা হচ্ছে আমাদের রোস্টার মেথডে লেখা। আমরা যদি এটাকে সেট বিল্ডার মেথডে লিখতে চাই, তাহলে আমাদেরকে এভাবে লিখতে হবে। দেখো, এ সেট ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট, দেন এইখানে তুমি লিখবা এক্স ইজ টু, দেন এখানে লিখবা 1 লেস দ্যান ইকুয়ালস এক্স লেস দ্যান ইকুয়ালস 5। এটা কি মিন করে? এটা মিন করে যে আমরা যদি এখানে একটা সেট নেই এ, সেই এ সেটের একটা এলিমেন্ট যদি হয় এক্স, আমরা এক্স দিয়ে যে কোনো একটা এলিমেন্টকে বোঝাচ্ছি। সো এক্স, এখানে এই কোলন সাইনটা ইন্ডিকেট করে, এটাকে বলা হয় সাচ দ্যাট,
এটাকে আমরা বাংলাতে যারা তারাও সাচ দ্যাট বলবো, যে এ ইজ আ সেট যেখানে তার প্রত্যেকটা এলিমেন্ট যদি এক্স হয়, এক্স ইজ সাচ দ্যাট 1 থেকে এক্স গ্রেটার দেন মানে বড়, অ্যান্ড 5 থেকে এক্স লেস দেন। ঠিক আছে, সো এক্স এ ইজ আ সেট অ্যান্ড এলিমেন্ট অফ এ ইজ এক্স, and x is such that x is greater than 1, greater than or equal to 1 and less than or equal to 5. সো এইটাকেই বলা হয় একটা সেট বিল্ডার মেথড। এইভাবে যদি আমরা একটা সেটকে লিখি সেটাকেই বলা হয় সেট বিল্ডার মেথডে একটা সেটকে ডিনোট করা। x such that 1 less than x less than 5, সো এটাকে বলা হয় সেট বিল্ডার অর রুল মেথড বা সেট গঠন পদ্ধতি। বুঝতে পারছো? সো আমরা একটু এক্সাম্পল দেখলেই এটা ক্লিয়ার হয়ে যাবে। যে ধরো আমাদেরকে এখানে সবাইকে এইটুক তুলছো খাতায়? কারো কি এটা তোলা বাকি আছে বা বুঝো নাই? আমরা একটা এক্সাম্পল দেখি তারপর। হ্যাঁ বলো। রুল মেথডটা হচ্ছে আমরা এমনভাবে একটা সেটের এলিমেন্টগুলোকে লিখব যাতে মানে এটাকে একটা জেনারেল প্রসেসে লিখতেছি, মানে একটা কমন ভ্যারিয়েবল দিয়ে লিখতেছি। মানে এখানে আমরা বললাম যে এক্স হচ্ছে আমার এই সেটের একটা উপাদান, এই সেটটা এমন হবে যেন ও এই শর্তটা বা এই কন্ডিশনটা স্যাটিসফাই করে বা ফুলফিল করে। মানে এক্স এ সেটের উপাদানগুলো এমন হবে যাতে ও 1 2 3 4 5 এই কয়টাই হয়। মানে আমি এইটা দিয়ে তো এটাই বোঝাচ্ছি যে এক্স যদি 1 থেকে বড় আর 5 থেকে ছোট হয় তাহলে আমি বলতে পারি আমার উপাদানগুলো কারা, 1 2 3 4 5। বুঝতে পারছো? সো এইভাবে আমরা যখন লিখব মানে শর্ত দিয়ে লিখব বা কন্ডিশন দিয়ে লিখব, আমরা বলবো যে এটাই হচ্ছে আমাদের সেট বিল্ডার মেথড। তুমি কি এখন বুঝতে পারছো? আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে এটা ইজি হয়ে যাবে তোমাদের। সো আমরা এখানে একটা এক্সাম্পল দেখব। দেখো এক্সাম্পল 1। এক্সাম্পল 1 হচ্ছে আমাদেরকে বললো এরকম যে একটা সেট এ, সেই সেটটা হচ্ছে এরকম 5 15 20 25, হ্যাঁ এই চারটা সেট, এই চারটা এলিমেন্ট। এখন আমাদেরকে বলছে যে এই সেটটা এটা কি কোন মেথডে এক্সপ্রেস করা আছে অলরেডি, এটা অলরেডি তোমার রোস্টার মেথডে অলরেডি এক্সপ্রেস করা আছে, এটা হচ্ছে রোস্টার মেথড। এখন আমাকে যদি বলা হয় এই সেটটাকে তুমি সেট বিল্ডার মেথড দিয়ে বা সেট গঠন পদ্ধতিতে লেখো, তখন আমরা কি লিখতে পারি? কেউ কি এখানে প্যাটার্নটা ধরতে পারতেছো যে এই নাম্বারগুলো অ্যাকচুয়ালি কারা? মানে এখানে এই যে এলিমেন্টগুলো ওদেরকে আমরা কি বলতে পারি সবাইকে? হ্যাঁ, সো ওরা হচ্ছে মাল্টিপলস অফ 5। সো ওরা যদি মাল্টিপলস অফ 5 হয়, দেখো এটা হচ্ছে 5 এর ফার্স্ট মাল্টিপল, তারপর এটা হচ্ছে সেকেন্ড, থার্ড, ফোর্থ। সো আমরা এটাকে এভাবে লিখতে পারি এ ইজ আ সেট where each element is x such that x is a multiple of, আমরা এখানে ইংলিশে লিখতে পারবো বা বাংলায় লিখলে x হচ্ছে 5 এর একটা গুণিতক, x is a multiple of 5 and x is less than greater than equals 5 and less than equals to 25. সো দেখো এইভাবে যদি আমি লিখি তাহলে আমরা একটা আইডিয়া পাচ্ছি না যে এই সেটের এলিমেন্টগুলো কারা। x হচ্ছে মাল্টিপল অফ 5, আমরা জানি মাল্টিপল অফ 5 হচ্ছে 5 10 15 20 25, বাট ওরা আমাদেরকে আচ্ছা এখানে আমাদের কিন্তু 10টা মিস গেছে, সরি এখানে 10 হবে। সো এখান থেকে আমরা বলতে পারি যে ওরা হচ্ছে জাস্ট এই কয়টা মাল্টিপল, 5 এর আরও মাল্টিপল আছে বাট আমাদেরকে আবার এই রেঞ্জটাও এই কন্ডিশনটাও ফুলফিল করতে হবে। সো আমরা বলতে পারি যে আমাদের এই সেটের এলিমেন্টগুলো হচ্ছে 5 10 15 20 25। সবাইকে একটু বুঝতে পারছো? কারো কি কোনো কোশ্চেন আছে এখানে? সো সবাই একটু এইটা ট্রাই করো। আমাদের এখানে একটা সেট দেওয়া হলো এ সেট, এই সেটটা এরকম যে এক্স ইজ এ সেটের এক একটা এলিমেন্ট হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স ইজ প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা অ্যান্ড এক্স হচ্ছে 1 থেকে
20 এর মধ্যে। সবাই এটা একটু রোস্টার মেথডে, এটাকে রোস্টার মেথড বা ওই লিস্ট তালিকা পদ্ধতিতে লিখে আমাকে বলো, ঠিক আছে? রোস্টার মেথডে এটাকে লেখো। প্রাইম নাম্বার মানে বাংলা হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে 2 তারপর 3 ওরা আর কি, যাদের ডিভিজর বা উৎপাদক হচ্ছে শুধু 1 আর ওই সংখ্যাটাই। মৌলিক সংখ্যা তো বুঝছো, তাই না? সবাই একটু এটা ট্রাই করো, দেন আমাকে জানাও অ্যান্সারটা। বলো। আচ্ছা, তুমি লিখে পাঠাও চ্যাটে, প্রাইভেটলি লিখে পাঠাও, ঠিক আছে? এখানে রিসিপিয়েন্টে আমাকে চুজ করবো। যাদের হয়ে যাবে চ্যাটে লিখে দাও। ওকে, সো তোমরা যারা চ্যাটে লিখতেছো সবারই হয়েছে। হ্যাঁ, সো আই হোপ সবাই এটা বুঝতে পারছো। এটা হবে এরকম, সবারটা ঠিক আছে যারা লিখছো। 2, এটা হবে এ সেট ইজ ইকুয়াল টু 2 3 5 7 11 13 17 19। ওরা হচ্ছে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। সো এইখানে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে একটা প্রাইম নাম্বার যারা 1 থেকে 20 এর মধ্যে। সো আমরা বলতে পারি এ সেটের এলিমেন্ট হচ্ছে ওরা। ওকে, সো এখন থেকে তোমাদের আর রোস্টার মেথড বা সেট বিল্ডার মেথড একটা থেকে আরেকটাতে কনভার্ট করতে আই হোপ কোনো ধরনের প্রবলেম হবে না। এখানে তোমরা তোমাদের হায়ার ম্যাথ বইতে এক্সাম্পল 3টা যদি দেখো 24 নাম্বার পেজে। আচ্ছা, সাদমান সাকিব রেজ হ্যান্ড করছো, হ্যাঁ বলো। আচ্ছা, সো এখানে তোমাদের হ্যাঁ 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 বলো। ও, মৌলিক সংখ্যা কি এটা? না না, এটা তোমাকে দিয়ে দিছে, মানে এটা তোমাকে কোশ্চেনে বলছে যে এ হচ্ছে এমন একটা সেট যার প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে প্রাইম নাম্বার, সেই এলিমেন্টগুলো 1 থেকে 20 এর মধ্যে। এখন বলছে এই সেটটাকে তুমি সেট গঠন তালিকা পদ্ধতি বা রোস্টার মেথডে লেখো। সো আমরা জানি যে 1 থেকে 20 এর মধ্যে প্রাইম আছে 2 3 5 7 11 13 17 19। সো ওইটা ইউজ করে আমরা লিখছি। এখন বুঝতে পারছো এটা? ওকে, তোমরা তোমাদের বইয়ের জেনারেল ম্যাথ বইয়ের 24 নাম্বার পেজটা যদি সবাই একটু বের করো, সেখানে দেখবা যে এক্সাম্পল 3তে একটা ম্যাথ দেওয়া আছে। এক্সাম্পল 3, হ্যাঁ 24। এক্সাম্পল 3তে দেখো একটা ম্যাথ দেওয়া আছে যে সি হচ্ছে একটা সেট যেটার এক্স হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট অ্যান্ড এক্স সাচ দ্যাট এক্স ইজ পজিটিভ ইন্টিজার। এক্স ইজ পজিটিভ ইন্টিজার মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, পজিটিভ ইন্টিজার, অ্যান্ড এক্স স্কোয়ার ইজ লেস দ্যান 18। সো এইটা আমাদেরকে কি মিন করতেছে যে এক্স হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার অ্যান্ড এক্স স্কোয়ার লেস দ্যান 18 হবে। সো আমরা এখান থেকে বলতে পারি যে যাদের স্কোয়ারটা মানে যাদের বর্গ করলে বা স্কোয়ার করলে 18 থেকে ছোট আসে তারাই হচ্ছে আমাদের সি সেটের মেম্বার। বাট এক্স হচ্ছে আবার পজিটিভ ইন্টিজার হতে হবে। কেন এটা বলছে? কারণ দেখো আমরা যদি -1 চুজ করি সেটাকে স্কোয়ার করলে আমরা 1 পাই উইচ ইজ লেস দ্যান 18। সো -1ও তো -1কেও তো স্কোয়ার করলে 18 থেকে ছোট আসে, বাট ও তো পজিটিভ ইন্টিজার না। সো আমরা -1কে নিতে পারবো না। সো আমরা এমন নাম্বার নিব যারা হচ্ছে পজিটিভ ইন্টিজার অ্যান্ড যাদের স্কোয়ার করলে 18 থেকে ছোট আসে। সো আমরা যদি এখানে 1 চুজ করি হ্যাঁ 1 চুজ করি তাহলে 1 স্কোয়ার করলে আমরা পাবো 1 উইচ ইজ লেস দ্যান 18। সো 1 একটা এলিমেন্ট আমরা এখানে লিস্ট করতেছি। দেন আমরা যদি 2 চুজ করি 2 স্কোয়ার হচ্ছে 4 উইচ ইজ লেস দ্যান 18। সো 2 এটাও একটা এলিমেন্ট। দেন আমরা যদি 3কে চুজ করি 3 স্কোয়ার ইজ লেস দ্যান 9 ইজ ইকুয়াল টু 9 উইচ ইজ লেস দ্যান 18। আমরা বলতে পারি 3ও আমাদের একটা এলিমেন্ট। দেন আমরা 4 যদি চুজ করি 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 উইচ ইজ লেস দ্যান 18। সো 4 will also be an element.
আর আমরা যদি 5 চুজ করি তখন দেখো একটা ঝামেলা হচ্ছে যে এটা 25 হয়ে যাচ্ছে, উইচ ইজ এক্সিডিং 18। সো আমরা 5কে আর নিব না, সো এই কয়টাই হচ্ছে কি আমাদের এলিমেন্ট। হ্যাঁ, পজিটিভ ইন্টিজার হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কারা? যারা ফ্র্যাকশন না বা ভগ্নাংশ না আর কি, যেমন 0 1 2 3 ডট 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 -1 -2 এরকম। পজিটিভ হচ্ছে যারা এই জিরোর পরে যারা আছে তারাই হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। সবার কি এটা ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? ওকে, সো আই হোপ এটা সবাই বুঝছো। এখন আমরা দেখব ফাইনাইট সেট অ্যান্ড ইনফাইনাইট সেট কি। ফাইনাইট সেটের বাংলা হচ্ছে সসীম সেট, ফাইনাইট সেট বা সসীম সেট, আর ইনফাইনাইট সেট বা অসীম সেট। ইনফাইনাইট সেট বা অসীম সেট। আচ্ছা, ফাইনাইট সেট মানে হচ্ছে যেই সেটের এলিমেন্টগুলো তুমি কাউন্ট করে শেষ করতে পারবা তারা হচ্ছে ফাইনাইট সেট। যেমন এ যদি একটা সেট হয় উইচ ইজ সে 2 3 8 9, এখানে দেখো ওর এলিমেন্ট কয়টা আমরা অলরেডি জানি, 4টা। একটা সেটের এলিমেন্টকে এভাবে লেখা হয় যে এন অফ এ, নাম্বার অফ এ, এটাকে লেখা হয় নাম্বার অফ, এটা মানে হচ্ছে নাম্বার অফ এ সেট আর নাম্বার অফ এ মানে এ সেটে কয়টা উপাদান আছে সেটা কত, 4। অ্যান্ড দেখো এটা কি একটা ফাইনাইট নাম্বার, মানে এটা ইনফিনিটি না, মানে গুণে শেষ করা যাবে না এরকম না। এই টাইপের সেটকে বলা হয় ফাইনাইট সেট। আর ইনফাইনাইট সেট হচ্ছে কোন একটা সেটের মধ্যে যদি ইনফাইনাইটটা এলিমেন্ট থাকে, মানে তুমি তাদেরকে গুণে শেষ করতে পারবে না। যেমন ধরো এরকম একটা সেট যদি হয়, এ হচ্ছে একটা সেট যার এলিমেন্ট হচ্ছে এক্স, অ্যান্ড এখানে বলা হচ্ছে যে এক্স সাচ দ্যাট এক্স ইজ পজিটিভ ইন্টিজার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটা দেখো এটা একটা অসীম সেট, এটা একটা ইনফাইনাইট সেট। কেন? কারণ এই সেটের এই যে এক্স ইজ পজিটিভ ইন্টিজার, এটা দিয়ে আমি বুঝাচ্ছি যে এর এলিমেন্ট হচ্ছে 1 2 3 4 5 ডট 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 এরকম সারা জীবন লিখতে পারবো আমি। সো এই সেটটার কোনো শেষ নাই, দ্যাট মিনস এটার এলিমেন্ট সংখ্যা আমরা গুণে শেষ করতে পারবো না। সো এর জন্যই এই সেটটাকে বলা হয় একটা ইনফাইনাইট সেট বা অসীম সেট। সবাই কি এখন এটা বুঝতে পারছো যে সসীম সেট কারা অ্যান্ড অসীম সেট কারা? মানে আমরা যদি কোনো একটা সেটকে মানে এভাবে কাউন্ট করে শেষ করতে পারি তার এলিমেন্ট নাম্বার, তাহলে আমরা বলতে পারবো যে সে একটা ফাইনাইট সেট। আর যদি এভাবে বলি যে তাকে তার এলিমেন্ট কয়টা আমরা একদম কাউন্ট করে শেষ করতে পারবো না, তারা হচ্ছে অসীম সেট। আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি যে ধরো একটা সেট হচ্ছে বি, এই বি সেট হচ্ছে এরকম 3, 6, 9, 12, ডট 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 ডট। এটা দেখে বুঝতেছো যে এই উপাদানগুলো বা এলিমেন্টগুলো হচ্ছে 3 এর মাল্টিপল অথবা গুণিতক। অ্যান্ড 3 এর মাল্টিপল তো ইনফাইনাইটটা আছে, 3 6 দেন 9 12 এরপর 15 18 21 24 এভাবে চলতেই থাকবে। সো এইটাও কি একটা ইনফাইনাইট সেট। সো এখন থেকে তোমাকে যদি একটা সেট দিয়ে জিজ্ঞেস করা হয় যে এই সেটটা কি ফাইনাইট নাকি ইনফাইনাইট, তুমি আই হোপ এটা অ্যান্সার করতে পারবে। ইনফাইনাইট সেটে এরকম ডট ডট দেওয়া থাকে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ক্লু। তুমি দেখেই বুঝতে পারবে যে এটা একটা ইনফাইনাইট সেট, এটা শেষ নেই, এটা চলতেই থাকবে। ওকে, সবাইকে বুঝতে পারছো এটুক? কারো কি কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, আমি এইটুক মুছে দিচ্ছি। এরপরে আমরা যে কনসেপ্টটা দেখব সেটা হচ্ছে এমটি সেট বা বাংলায় বললে ফাঁকা সেট। ফাঁকা সেট, ফাঁকা সেট কি? যেই সেটের কোনো এলিমেন্ট নাই, যেই সেটের কোনো এলিমেন্ট নাই, যার এলিমেন্ট কাউন্ট 0, মানে যার মধ্যে কোনো এলিমেন্ট নাই তাকেই বলা হয় ফাঁকা সেট বা এমটি সেট। এখন এমটি সেটকে একটা স্পেশাল সিম্বল দিয়ে লেখা হয়, সেটা হচ্ছে এরকম
এটাকে বলা হয় ওরি, এটাকে বলা হয় ওরি সাইন, ঠিক আছে। সো এই ওরি সাইন দিয়ে আমরা বুঝবো যে এটা একটা এমটি সেট ইন্ডিকেট করতেছে। ওকে, বুঝতে পারছো? যেমন তোমাকে জিজ্ঞেস করা হলো যে এ হচ্ছে এমন একটা সেট যার প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে এক্স, আমরা এখানে সেট বিল্ডার মেথডে লিখতেছি, অ্যান্ড এই এলিমেন্টগুলো এরকম যে এক্স, এই এলিমেন্টগুলো হচ্ছে এরকম যে এক্স ইজ আ প্রাইম নাম্বার, এক্স ইজ আ প্রাইম নাম্বার, x is a prime number and x is greater than equal to 8 and less than equal to 10. তাহলে এই সেটের এলিমেন্ট কি হবে? আমরা কি এখানে কোনো এলিমেন্ট পাবো এই সেটের? আমরা বলতেছি যে এক্স, এ সেটের এলিমেন্ট হচ্ছে তারা, মানে এক্স যারা 8 থেকে বড় অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম 10 থেকে ছোট। 8 থেকে বড় অ্যান্ড 10 থেকে ছোট কোনো প্রাইম নাম্বার কি আছে? 8 থেকে বড় আর 10 থেকে ছোট এরকম নাম্বার আছে 3টা, অ্যান্ড দেখো তাদের 3টার মধ্যে কেউই কিন্তু প্রাইম না। তাহলে আমরা বলতে পারি যে এই এ সেট হচ্ছে অ্যাকচুয়ালি একটা এমটি সেট, ফাঁকা সেট, ওরি। বুঝতে পারছো? কারো কি এটা বুঝতে প্রবলেম হচ্ছে? ওকে, সো আমরা এখন এমটি সেট কি এটা বুঝি, অ্যান্ড এই এমটি সেটের আইডিয়াটা আমাদের অনেক কাজে লাগবে। এমটি সেটের পর এখন আমি তোমাদেরকে দুইটা ম্যাথ করতে দিব। একটা হচ্ছে টাস্ক ওয়ান, টাস্ক ওয়ান এটা হচ্ছে এ ইজ আ সেট, এটা একটা এলিমেন্ট হচ্ছে এক্স such that x is an integer, x is an integer and মডুলাস অফ এক্স। আচ্ছা, এই সাইনটা সবাই কি বুঝো? মডুলাস অফ এক্স বা অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স, এক্সের পরম মান, এটা বুঝো না কে কে? অ্যাবসোলুট ভ্যালু এই জিনিসটা। আচ্ছা, অ্যাবসোলুট ভ্যালু অফ সামথিং মানে হচ্ছে, ধরো অ্যাবসোলুট ভ্যালু অফ 5, এটা মানে হচ্ছে 5, আর অ্যাবসোলুট ভ্যালু অফ -4 এটা হচ্ছে 4। মানে প্লাস হোক মাইনাস হোক এর ভিতরে যাই থাকবে আমরা সেটাকে জাস্ট প্লাস বানায় লিখবো। বুঝতে পারছো? মানে অ্যাবসোলুট ভ্যালু অফ -10 হচ্ছে 10, বাট অ্যাবসোলুট ভ্যালু অফ শুধু 10 হচ্ছে 10। মানে যাই থাকবে আমরা সেটাকে এরকম মাইনাস ছাড়া লিখবো আর কি, পজিটিভ বানায় লিখবো। সো আই হোপ এটা সবাই বুঝতেছো। সো আমরা এখানে বললাম যে এমন একটা সেট বিল্ড করবা এ, যার প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে এক্স, এক্স ইজ অ্যান ইন্টিজার অ্যান্ড অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু 6। সো এইটা সবাই করো। আর টাস্ক 2 তোমরা সবাই এটা করা স্টার্ট করো, আমি বাকি টাস্ক দুটো এখানে লিখি। পূর্ণ সংখ্যা, ইন্টিজারের বাংলা হচ্ছে পূর্ণ সংখ্যা, ইন্টিজারের বাংলা হচ্ছে পূর্ণ সংখ্যা। আচ্ছা, বি সেট হচ্ছে এরকম, বি সেটটা হচ্ছে হ্যাঁ প্রত্যয় করছো, এই নাম্বার 1 নাম্বারটা প্রত্যয়টা হয়েছে। আর আমরা এখানে আরেকটা কোশ্চেন দিচ্ছি, বি, বি সেট হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স ইজ আ মাল্টিপল অফ, মাল্টিপল মানে হচ্ছে গুণিতক, এক্স ইজ আ মাল্টিপল অফ both 3 and 5 and
এক্স হচ্ছে 1 থেকে 20 এর মধ্যে। আচ্ছা, না এখানে মাত্র 2 জন অ্যান্সার করছো, বাকিদের 3 15। আচ্ছা, নুজহাতের টাস্ক 2টা হয়েছে, তারপর তরির ফার্স্ট টাস্কটা হয়েছে, আদিশার ফার্স্ট টাস্কটা ভুল গেছে, তুমি একটু আবার ট্রাই করো। আচ্ছা, তোমরা যাদের এই প্রথমটা হয়ে গেছে তারা বাকি 2টা ট্রাই করো, আমি এইটার অ্যান্সারটা লিখি। দেখো, আমাদেরকে বলছে এই নাম্বারগুলো এমন হবে যাতে তাদের তোমার অ্যাবসোলুট ভ্যালু, যাতে তাদের অ্যাবসোলুট ভ্যালুটা 6 থেকে কম অথবা সমান হয়। সো দেখো, এই নাম্বারগুলো এরকম হবে। আমরা কিন্তু এখানে বলি নাই যে এটা পজিটিভ ইন্টিজার হবে বা ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। সো আমরা এখানে যে নাম্বারগুলো চুজ করবো তারা হচ্ছে -6, -4, 5, -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5, 6। ওরা হচ্ছে আমাদের অ্যান্সার। কারণ কি? কারণ তুমি এখানে যাকেই অ্যাবসোলুট ভ্যালু নিবা বা পরম মান নিবা, সেটাই তুমি কি পাবা? 6 থেকে ছোট অথবা সমান পাবা। আচ্ছা, সাদমান আর ইরফান, তোমরা কি এটা বুঝছো ফার্স্টটা? তারপর রায়ান, তুমি কি বুঝতে পারছো? ওকে, সো আমরা এখান থেকে এর অ্যান্সার পাচ্ছি -6 থেকে বাকিগুলো। আচ্ছা, এর পরেরটাই বলছে এক্স ইজ আ মাল্টিপল অফ বোথ 3 অ্যান্ড 5। আচ্ছা, 3 অ্যান্ড 5 দুইটা দিয়েই একটা জিনিস ডিভিজিবল মানে হচ্ছে, বা 3 অ্যান্ড 5 দুইটা দিয়ে একটা জিনিসকে ভাগ করা যায়। এটা কি মিন করে? যে এই নাম্বারগুলো আসলে এই এলসিএম অফ বা লসাগু, 3 আর 5 এর লসাগু যত 15, এই 15-এর মাল্টিপল। আমরা যে কোনো নাম্বারের জন্য এইভাবে বলতে পারবো যে একটা নাম্বার যদি নাম্বারের দুইটা দিয়েই ডিভিজিবল হয়, তখন আমরা বলতে পারবো যে সে অ্যাকচুয়ালি তাদের যে এলসিএম, সেই এলসিএম দিয়েও ডিভিজিবল হবে। সো এইখানে আমরা দেখো এই সেটটাকে বলতে পারবো যে 15 দিয়ে ডিভিজিবল 1 থেকে 20 এর মধ্যে কারা কারা আছে। 15 দিয়ে ডিভিজিবল 1 থেকে 20 এর মধ্যে কারা কারা আছে, তারা হচ্ছে জাস্ট 15। অ্যান্ড অবশ্যই এই যে সেকেন্ড ব্র্যাকেট, এটা দিতে হবে। তুমি যদি এটা ছাড়া জাস্ট 15 লিখে দাও, তোমার কিন্তু অ্যান্সারটা ভুল, কারণ ওইটা তখন আর একটা সেট হচ্ছে না। আর 3 অ্যান্ড 5 দুইটা দিয়ে ডিভিজিবল মানে তারা 15 দিয়েও ডিভিজিবল, সো 15 হবে। আর থার্ডটাতে দেখো, থার্ডটাতে বলছে যে এক্স ইজ প্রাইম অ্যান্ড এক্স ইজ ইভেন। সো প্রাইম নাম্বার অ্যান্ড ইভেন, এরকম নাম্বার কে আছে? অনলি 2 আছে। সো এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তুমি 2 লিখবা। আর কোনো প্রাইম নাম্বার কিন্তু নাই বা মৌলিক সংখ্যা নাই যারা ইভেন। এছাড়া যত প্রাইম নাম্বার আছে 3, 5, 7 সবাই কিন্তু অড নাম্বার হয়। অনলি ইভেন প্রাইম হচ্ছে 2। ওকে, সো আই হোপ সবার এটা ক্লিয়ার যে কিভাবে তোমার সেট বিল্ডার মেথড থেকে আমরা চাইলে লিস্ট করতে পারি। ওকে, এরপর আমরা দেখব ভেন ডায়াগ্রাম কি। আমাদের পরের টপিক হচ্ছে ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম হচ্ছে আমাদের কাছে যদি অনেকগুলো সেট থাকে, আমরা তাদেরকে একটা ডায়াগ্রাম এঁকে দেখাতে পারি, যেটা আমাদের জন্য সব কিছু ক্যালকুলেট করা বা সব কিছু বের করা অনেক ইজি করে দেয়। সো সেই ডায়াগ্রামটাকেই বলা হয় ভেন ডায়াগ্রাম। ধরো
তোমাকে বলা হলো যে কোনো একটা ক্লাসে, ধরো এই যে আমাদের এই ক্লাসরুমে ফুটবল খেলা পছন্দ করে, ফুটবল লাইক করে হচ্ছে সে 15 জন, সরি আমরা এখানে ফুটবল পছন্দ করে ধরলাম 7 জন, আর ক্রিকেট পছন্দ করে আমরা বললাম 4 জন, না আমরা ধরলাম 6 জন, 5 জন। অ্যান্ড বাট আমাদের দেখো এখানে আমাদের ক্লাসে কয়জন আছে, আমাদের ক্লাসে আমি সহ টোটাল 12 জন আছি। আচ্ছা আমি এখানে একটু চেঞ্জ আনি, যে এইখানে ক্রিকেট পছন্দ করে সে 6 জন, আর কোনোটাই পছন্দ করে না, ডাজন্ট লাইক এনি, মানে এখানে কোনো গেমই পছন্দ করে না, এরকম আছে 4 জন। তাহলে এই জিনিসটাকে আমি একটা ডায়াগ্রাম এঁকে কীভাবে দেখাতে পারি? সো একটা ভেন ডায়াগ্রামে আমাদের প্রথমে একটা বক্স আঁকতে হয়, যেই বক্সটা এই 12 জনকে ইন্ডিকেট করে। তোমরা এটা দেখতে থাকো, সবাই খাতায় তুলো, তাহলে বুঝতে পারবো। দেখো আমরা এখানে একটা ডায়াগ্রাম আঁকবো, এরকম একটা রেক্ট্যাঙ্গুলার বক্স নিবা। এই বক্সটা ইন্ডিকেট করে যে এটা হচ্ছে আমাদের ক্লাসরুম, মানে আমাদের এই ক্লাসরুমে যতজন আছি আমরা তাদের সবাই হচ্ছে এই 12 জনের মধ্যে, ঠিক আছে? সো এই বক্সটাতে কয়জন আছে? টোটাল 12 জন। এই 12 জনের মধ্যে ফুটবল পছন্দ করে 7 জন, আমরা সেটাকে একটা সার্কেল দিয়ে দেখাচ্ছি। এই সার্কেলটা হচ্ছে আমাদের ফুটবল যারা লাইক করে তাদেরকে ইন্ডিকেট করে। সো এই ফুটবলের মধ্যে এই সার্কেলটার মধ্যে কয়জন আছে? 7 জন। আর আমরা এই যে ক্রিকেট পছন্দ করে 6 জন, ওদেরকে দেখো আমরা যদি আলাদা করে আঁকতে যাই তাহলে কিন্তু হবে না। আমরা বুঝতেছি যে আমাদের ক্লাসে যেহেতু 12 জন আছে, ফুটবল যদি 7 জন পছন্দ করে আর ক্রিকেট যদি তোমার 6 জন পছন্দ করে, তাহলে আমরা বুঝতেছি যে অবভিয়াসলি কিছু কিছু মানুষ আছে যারা দুইটাই পছন্দ করে। বুঝতে পারছো? আচ্ছা এখানে আমাদেরকে বলে দেওয়া আছে যে একটাও পছন্দ করে না, ওরা হচ্ছে 4 জন। ধরো এইটা হচ্ছে আমাদের ক্রিকেটের সেট, এটা হচ্ছে ফুটবল, এটা হচ্ছে ক্রিকেট। আর এর বাইরে এই যে আমরা দেখো এই গ্রিন কালার দিয়ে যে রিজিয়নটা মার্ক করতেছি, এই রিজিয়নটা হচ্ছে যারা কোনোটাই লাইক করে না। এরকম কয়জন আছে? এরকম আছে আমাদের কাছে 4 জন। আচ্ছা এখন একটা জিনিস বলো তো, যে কোনো গেম পছন্দ করে না এরকম যদি 4 জন হয়, তাহলে কয়জন আছে যারা অ্যাটলিস্ট ফুটবল অথবা ক্রিকেট কোনো একটা পছন্দ করে? কেউ কি বলতে পারবে এটা? 8 জন। হ্যাঁ, সো আমাদের 8 জন প্লেয়ার আছে, যেহেতু 4 জন আছে যারা কোনোটাই লাইক করে না, সো 8 জন স্টুডেন্ট আছে যারা হয় ফুটবল লাইক করে অথবা ক্রিকেট লাইক করে অথবা ফুটবল ক্রিকেট দুইটাই লাইক করে। সো 8 জন স্টুডেন্ট আছে অ্যাটলিস্ট একটা লাইক করে। সো আমরা এখানে বলতে পারি যে এই যে রিজিয়নটা টোটাল, এই দুইটার যে মানে সামেশন, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কত? 8। আচ্ছা বাট আমরা দেখতেছি ফুটবল পছন্দ করে 7 জন, ক্রিকেট পছন্দ করে 6 জন, বাট ওরা আসলে আছে টোটাল কয়জন? 8 জন। তাহলে কয়জন আছে যারা দুইটা গেমই পছন্দ করে? দেখো আমরা এটা একটু তাহলে চিন্তা করি, যে আমাদের এইখানে আছে টোটাল 7 জন, এই ভেন ডায়াগ্রামটার এইখানে আছে 7 জন, আর এইখানে আছে এই রিজিয়নটায় আছে 6 জন। বাট আমরা বুঝতেছি যে এখানে আসলে 6 জন থাকা উচিত না, মানে এখানে আসলে ওরা টোটাল মিলিয়ে আছে কয়জন? 8 জন। তাহলে কয়জন দুইটাই লাইক করে? দেখো দুইটাই লাইক করে এরকম স্টুডেন্ট হচ্ছে 5 জন। কেন? কারণ দেখো আমরা যদি এই দুইটাই লাইক করে, তারা অ্যাকচুয়ালি কোথায় দুইটাই লাইক করে? তারা হচ্ছে এই যে আমাদের যে ইন্টারসেক্টিং, এই যে মাঝখানে একটা রিজিয়ন দেখতেছো, ওরা হচ্ছে ফুটবলও লাইক করে আবার ক্রিকেটও লাইক করে। সো এরকম আছে হচ্ছে 5 জন। কেন? আমি কীভাবে বললাম এটা? দেখো এখানে যদি 5 জন থাকে তাহলে
শুধু ক্রিকেট পছন্দ করে কয়জন? 2 জন। শুধু ক্রিকেট পছন্দ করে 2 জন। আবার আমরা জানি ওভারঅল ক্রিকেট পছন্দ করে 6 জন, তার মধ্যে 5 জন হচ্ছে দুইটাই পছন্দ করে, ক্রিকেট আর ফুটবল। তাহলে শুধু ক্রিকেট পছন্দ করে কয়জন? 1 জন। অ্যান্ড দেখো এই 2 + 5 + 1 কত হয়? 8। এখন দেখো তো পুরো জিনিসটা তুমি বুঝতে পারতেছো কিনা, কারো এখানে কোনো কোশ্চেন আছে কিনা? সবার কি এটা ক্লিয়ার? আদিশা তুমি কি বুঝতে পারছো? সো এখানে দেখো আমাদের এই ফুটবল সেটটাতে 2 + 5 টোটাল 7 জন আছে, আবার ক্রিকেট সেটটাতে 5 + 1 টোটাল 6 জন আছে, আবার একটা গেমও পছন্দ করে না এরকম 4 জন আছে বাইরে। অ্যান্ড দেখো ওভারঅল 2 + 5 7 + 1 8 + 4 কত? 12। সো এইভাবে একটা ভেন ডায়াগ্রাম আঁকতে হয়। অ্যান্ড এই ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারি যে কে কয়টা আছে বা ইন্টারসেকশন কতটুক। আমাদের ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা যে কোনো ম্যাথ খুব ইজিলি করতে পারি। আমরা আস্তে আস্তে ভেন ডায়াগ্রামের আরও এক্সাম্পল দেখব। আচ্ছা, আমাদের ক্লাসটা আর 1 মিনিট আছে, 40 মিনিট শেষ হতে। সবাই একটু সাথে সাথে আবার রিকানেক্ট করবা, ঠিক আছে? কেউ লেট করো না, সবাই একটু সাথে সাথে আবার কানেক্ট দিও। আমি ক্লাসটা এখানেই শেষ করতেছি, তোমরা আবার একটু কানেক্ট। আচ্ছা, সো আমরা এভাবে চাইলে ভেন ডায়াগ্রাম ড্র করতে পারবো। এখন দেখো আমরা সেটের ইউনিয়ন আর ইন্টারসেকশন কি এটা আমরা আগে শিখে আসছিলাম, এইটা ছিল। বাট আমরা এখানে ইউনিয়ন আর ইন্টারসেকশনের কিছু ফর্মুলাও শিখবো যেটা আমাদের ক্লাস 8-এ ছিল না। সো আমরা এবার দেখব যে আমরা ভেন ডায়াগ্রাম নিয়ে পরে আবার ডিসকাস করব যখন ম্যাথ করতে যাব। আমরা আপাতত দেখব যে দুইটা সেটের ইউনিয়ন কি জিনিস, ইউনিয়ন অফ সেটস, আর দুইটা সেটের ইন্টারসেকশন কি জিনিস। এটাকে বাংলাতে ইউনিয়ন বলা হয় আর ইন্টারসেকশন বলা হয়। আচ্ছা, তোমার কাছে ধরো একটা সেট আছে এ সেট। এই সেটটা যদি 1, 2, 3, 4 হয়, আর আরেকটা সেট আছে বি। এই বি সেটটা যদি এরকম হয় 3, 6, 9, তোমাকে যদি বলা হয় যে এই দুইটা সেটের ইউনিয়ন করো, ইউনিয়ন অফ টু সেট কি ইন্ডিকেট করে? আমরা এই দুইটা সেটের সবগুলো এলিমেন্টকে নিব, বাট কোনো এলিমেন্ট দুইবার নিব না। সো আমরা এখানে 1 আছে, আমরা 1 নিয়ে নিলাম। এখানে 2 আছে, 2 নিয়ে নিলাম। এখানে 3 আছে, 3 নিয়ে নিলাম। আমাদের এখানে 4 আছে, আমরা 4 নিয়ে নিলাম। এখানে আবার 3 আছে, বাট আমরা দেখতেছি এই সেটের মধ্যে অলরেডি 3 ইনক্লুডেড। সো আমাদের এই 3টা আর একবার নিতে হবে না। দেন আমরা এখানে বলতে পারি যে আমাদের কাছে 6 আছে, আমরা এখন 6 নিয়ে নিলাম। আর এই সেটের আছে 9 নিয়ে নিলাম। সো দুইটা সেটকে ইউনিয়ন করলে আমরা অ্যাকচুয়ালি সেই এলিমেন্টগুলো পাবো, মানে যেটা যে কোনো একটাই আছে, দুইটাতেই থাকতে পারে অথবা যে কোনো একটা অ্যাটলিস্ট আছে। বুঝতে পারছো? সো দুইটা সেটের ইউনিয়ন হচ্ছে এরকম। আচ্ছা, এখন তোমরা একটা ট্রাই করবা, কারণ সবাই যেহেতু ইউনিয়ন পারো, তোমরা এখানে এই টাস্কটা করো যে সাপোজ এ হচ্ছে একটা সেট এক্স such that x is a multiple of আচ্ছা, আমার মাইকটা মুট করা ছিল, সরি। আমরা এখানে যেটা বলছি দেখো, দুইটা সেট এ অ্যান্ড বি, আমরা এ সেটের মধ্যে 1, 2, 3, 4 নিচ্ছি, আর বি সেটের মধ্যে 3, 6, 9 নিচ্ছি। তাহলে এই দুইটা সেটের ইউনিয়ন কি ইন্ডিকেট করে? ইউনিয়ন ইন্ডিকেট করে আমরা প্রত্যেকটা সেটের সবগুলো এলিমেন্টকে নিব, বাট কোনো একটা সেটের এলিমেন্ট দুইবার নিব না। যেমন এইখানে আমরা 1 নিচ্ছি, এখানেও 1, এখানে 2 নিচ্ছি, এখানেও 2, এখানে 3 নিচ্ছি, এই 3, 4, 4। বাট দেন এখানে আবার যখন 3 দেখতে পাচ্ছি, আমরা সেই 3টা আর নেই।
বাট এখানে দেখতেছি নিউ আরেকটা এলিমেন্ট আছে 6, সেই 6 নিছি অ্যান্ড 9 নিছি। সো আমরা সবাই তো ইউনিয়ন করা বুঝি, তাই না? কারো কি ইউনিয়ন করাতে প্রবলেম আছে, বা ইউনিয়ন বুঝো না এরকম কেউ কি আসো? না না, ইউনিয়ন হচ্ছে দুইটা সেটের, এটাকে বাংলায় বলা হয় না, এটাকে জাস্ট ইউনিয়নই বলা হয়। যে দুইটা সেটকে আমরা ইউনিয়ন করলে এরকম এ ইউনিয়ন বি, এটা হচ্ছে ইউনিয়ন সাইন, ইউনিয়ন দিয়ে লিখবো। অ্যান্ড এটা মিন করে যে আমরা প্রত্যেকটা সেটের এলিমেন্টকে নিব 1 2 3 4 সবগুলো নিচ্ছি, বাট এই সেটে এসে আবার দেখলাম কি 3 একবার 3 আছে, বাট আমরা 3 অলরেডি একবার নিয়ে ফেলছি। সো যেটা অলরেডি একবার নিয়ে ফেলবো সেটাকে নিব না, মানে কেউ যাতে দুইবার না আসে, সবার এলিমেন্টে নিব বাট কাউকে দুইবার নিব না। বুঝতে পারছো? সো সবাই এই টাস্কটা একটু ট্রাই করো ইউনিয়নের। ধরো তোমার কাছে 3টা সেট আছে, এ এটা হচ্ছে 1 2 3 4 5, বি হচ্ছে 3 6, সি হচ্ছে 2 4 5, 9 10। সো তোমাদেরকে বের করতে হবে হোয়াট ইজ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এটা একটু সবাই বের করে আমাকে চ্যাটে লেখো। ওকে, সো সবারই হয়েছে, এটা যারা চ্যাটে লেখছো সবারটাই হয়েছে। এখন আমরা টাস্ক 2 দেখব ইউনিয়নের। টাস্ক 2, এ হচ্ছে একটা সেট এক্স সাচ দ্যাট uh, 2 থেকে 8, and b হচ্ছে আরেকটা সেট x such that x is a multiple of x is a multiple, x is a divisor of x is a divisor of 100, and x হচ্ছে 1 থেকে 16 এর মধ্যে। This is a divisor of 100, and এখন তোমার এখানে যেটা বের করতে হবে, আমরা a এর সাথে b কে ইউনিয়ন করলে কত পাবো, এটা সবাই একটু ট্রাই করো। হ্যাঁ, আদিশারটা হয়েছে, তরির, হ্যাঁ তরিরটাও ঠিক আছে, জাইনাফেরটাও হয়েছে। ওকে আচ্ছা, সো এইটা আর লিহান কোনো রেসপন্ড করতেছো না, তুমি একটু মেসেজে লেখো কি তুমি বুঝতেছো কিনা আদৌ। এখানে দেখো এ সেট হচ্ছে 2 3 4 5 6 7 8, আর বি সেট হচ্ছে, দেখো 100-এর ডিভিজর অ্যান্ড 1 থেকে 16-এর মধ্যে, দেখো 100-এর গুণনীয়ক বা ডিভিজর কারা, 1 ইন্টু 100, 2 ইন্টু 50, 4 ইন্টু 25, 5 ইন্টু 20, দেন 10 ইন্টু 10। সো 1 থেকে 16-এর মধ্যে আমার ডিভিজর আছে জাস্ট এই কয়টা। সো আমরা বি সেটকে লিখতে পারি 1 2 4 5 10। সো এ ইউনিয়ন বি কত হবে, 1 2 3 4 5 6 7 8 10। সো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো সবাই? কারো কি এটা বুঝতে প্রবলেম আছে? সো এটাই হচ্ছে আমরা যদি দুইটা সেটকে ইউনিয়ন করি, ইউনিয়ন করার প্রসেস। অ্যান্ড প্রত্যয় তুমি কি এটা বুঝতে পারছো? ওকে, সো আমরা এরপরে দেখব
আমরা এরপরে দেখব যে দুইটা সেটের ইন্টারসেকশন কি মিন করে। ইন্টারসেকশন অফ সেটস। ইন্টারসেকশন অফ সেটস, তো আমার কাছে ধরো এখানে একটা সেট আছে এ which is 2 3 4 6 7। হ্যাঁ, এইটাও আসলে বাংলা তো হয় না, আমি এটা সবাই ইন্টারসেকশনই বলে, বুঝতে পারছো? মানে এটা অ্যাকচুয়ালি বাংলা বইতে এখন কোনো টার্ম দেওয়া আছে কিনা, আমিও তো বাংলায় পড়ছি, আমিও এটা ইন্টারসেকশনই পড়তাম, মানে আমাদের বইয়েও ইন্টারসেকশনই লেখা ছিল। তোমাদের বইয়ে বাংলায় কোনো টার্ম লেখা আছে কিনা, মানে আমাদের সাথে তোমাদের বইটা একটু ডিফারেন্ট, তো এখন ওইটাই বাংলা আছে কিনা আমার একটু দেখে নিতে হবে আর কি। আচ্ছা, তোমরা এটাকে ইন্টারসেকশনই বলবা, ঠিক আছে? আর এটা তুমি দেখলেই বুঝতে পারবা যে ইন্টারসেকশন কি। আর বি একটা সেট ধরো 4 5 7 9 11। সো এখানে আমরা যদি এই দুইটা সেটকে ইন্টারসেকশন করি, এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন মানে হচ্ছে যেই এলিমেন্টগুলা দুইটা সেটেই কমন আমরা শুধু তাদেরকে নিব। সো এখানে দেখো এই সেটটাতে এই যে 4 এলিমেন্ট, এইটা এ সেটেও আছে বি সেটেও আছে। এ সেটেও আছে বি সেটেও আছে। সো আমরা এখান থেকে লিখতে পারি 4। আবার দেখো এখানে এই 7 এই এলিমেন্টটাও এ সেটেও আছে বি সেটেও আছে। সো আমরা এখান থেকে আরও একটা লিখতে পারি 7। আর কোনো এলিমেন্ট দুইটাতেই নাই। সো এ আর বি এর ইন্টারসেকশন হচ্ছে 4 and 7। বুঝতে পারছো সবাই এটা? ওকে, সো আমরা এভাবে ইন্টারসেকশন করতে পারি। এখন আমরা আমাদের ম্যাথ ক্লাসটা এই পর্যন্তই। আমরা নেক্সট দিন আবার যখন জেনারেল ম্যাথ দেখবো ইন্টারসেকশন নিয়ে আরও ডিসকাস করবো, ভেন ডায়াগ্রামের সাথে এটা কীভাবে রিলেটেড। আমরা ম্যাথ ক্লাসটা এখানে শেষ করতেছি। আমরা ঠিক 11:32 দিকে আমরা ফিজিক্স ক্লাসটা স্টার্ট করবো, ঠিক আছে? আমি এই ক্লাসটা এখানে শেষ করতেছি, সবাই আবার একটু জয়েন দিও, ওকে? আচ্ছা, যাদের মাইক অন একটু অফ করে নাও। জাইনাফের মাইক অন, একটু তুমি এটা অফ করে নাও, ওকে? আচ্ছা, আমরা এখন ফিজিক্সের মোশন চ্যাপ্টারটা আবার কন্টিনিউ করব। আমরা লাস্ট দিন মোশন চ্যাপ্টারের অনেক কিছু দেখছিলাম, যে ভেলোসিটি কি, দেন অ্যাক্সেলারেশন কি, বা বেগ কি, তারপর ত্বরণ কি, ইটসেট্রা। আমরা আজকে আমাদের যে 4টা ফান্ডামেন্টাল ল আছে সেগুলো প্রুফ করব। আমাদের ফার্স্ট ফর্মুলা হচ্ছে v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। দেন আমাদের সেকেন্ড ফর্মুলা হচ্ছে s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। থার্ড ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। অ্যান্ড ফোর্থ ফর্মুলা হচ্ছে s ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। আমরা এখন দেখব যে এই ফর্মুলাগুলো কিভাবে আসছে। এখন আমাদের এই ফার্স্ট ফর্মুলা যেটা, সেটা প্রুফ করা খুব সহজ। আমরা অ্যাক্সেলারেশনের ফর্মুলা জানি সবাই, এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। অ্যান্ড এখান থেকেই আমরা লিখতে পারবো যে এটি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ, অ্যান্ড ফ্রম হিয়ার উই ক্যান রাইট ভি ইকুয়ালস ইউ প্লাস এটি। সো ফার্স্ট ফর্মুলাটা খুব স্ট্রেট ফরওয়ার্ড। অ্যান্ড আমরা এই যে ফর্মুলাগুলো দেখব, এগুলো সবই হচ্ছে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের জন্য বা ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের জন্য, মানে সমত্বরণ বা ধ্রুবক, মানে একই ত্বরণ, সবসময় অ্যাক্সেলারেশনটা সবসময় ফিক্সড। ইউনিফর্ম অ্যাক্সেলারেশন অর কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, এই কেসে মানে সবসময় এ হচ্ছে আমার অ্যাক্সেলারেশন। এই কেসে আমার এই ফর্মুলাগুলো কাজ করে। এখন দেখো, এই ফার্স্ট ফর্মুলার পর আমরা যদি আমাদের
ফার্স্ট ফর্মুলাটার একটু গ্রাফ দেখি, যে এটা যদি আমাদের এ ভার্সেস টি গ্রাফ হয়, আমরা জানি যে এটা যদি একটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের গ্রাফ হয়, তাহলে তার যে কোনো একটা টাইম পিরিয়ড টিতে তার এরিয়া হচ্ছে ভেলোসিটির ডিফারেন্স ইন্ডিকেট করে। এখানে এরিয়া হচ্ছে এ ইন্টু টি, আর এটা কি আমাদের ভেলোসিটি এর ডিফারেন্স ভি মাইনাস ইউ, অ্যান্ড এখান থেকে আমরা অ্যাকচুয়ালি ভি ইকুয়ালস ইউ প্লাস এটি লিখতে পারি। সো আই হোপ সবাই এটা ক্লিয়ার সবার। এখন আমরা সেকেন্ড ফর্মুলাটা প্রুফ করার আগে আমরা এই ফোর্থ ফর্মুলাটা আগে প্রুফ করে নেব, কারণ ফোর্থ ফর্মুলাটা প্রুফ করা ইজি। ফোর্থ ফর্মুলাটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এই ফর্মুলাটা কিভাবে আসছে দেখো, এটা যদি আমাদের টি অ্যাক্সিস হয় এই লাইনটা, আর এই লাইনটা যদি আমাদের ভি অ্যাক্সিস হয়, এখন আমাদের যেহেতু একটা অ্যাক্সেলারেশন আছে, আমরা বুঝতেছি যে এখানে ওর ভেলোসিটিটা আস্তে আস্তে বাড়তে থাকবে। কিভাবে? এভাবে বাড়তে থাকবে, কারণ একদম ইনিশিয়ালি যখন টাইম হচ্ছে 0 তখন ওর ভেলোসিটি ইউ, আর যখন ধরো কিছুক্ষণ টাইম পাস হয়েছে অলরেডি, আমরা ধরলাম টি সেকেন্ড পাস হয়েছে, অ্যান্ড তখন ওর ভেলোসিটি, ওর এইখানে ভেলোসিটি আমি ধরলাম ওর ভেলোসিটি হচ্ছে ভি। আচ্ছা, এখন কেউ একজন আমাকে বলো তো যে একটা ভেলোসিটি ভার্সেস টি গ্রাফ থেকে, ভি ভার্সেস টি গ্রাফ বা বেগ বনাম সময় গ্রাফ থেকে আমরা কিভাবে ডিসপ্লেসমেন্ট বা সরণ বের করতে পারি? আদিশা বলো তো এটা। হ্যাঁ, এরিয়া বের করে। কারেক্ট, যে বলছো কারেক্ট, জাইনফ বলছো হ্যাঁ। এটা হচ্ছে আমরা এখানে এরিয়া বের করলেই আমরা ডিসপ্লেসমেন্টটা পেয়ে যাব। আচ্ছা, এই এরিয়াটা আমাদের বের করতে হবে। আচ্ছা, এই শেপটা কোন শেপ বলতে পারবা কেউ? না, এটা হচ্ছে একটা হ্যাঁ, ট্রাপিজিয়াম। এখন ট্রাপিজিয়ামের এরিয়া বের করার ফর্মুলা কি তোমরা শিখছো ক্লাস 8-এ? অনেকেই শিখো নাই। সো এটা যদি নাও পারো তাহলেও প্রবলেম নাই। দেখো, আমরা এখানে এইটাকে দুইটা সেগমেন্টে ডিভাইড করে নিই। আমরা এখান থেকে একটা লাইন টেনে দিলাম যেটা এই টি এর প্যারালেল বা টি এর সমান্তরাল। এখন দেখো আমাদের এই রিজিয়নটা দুইটা সেগমেন্টে ডিভাইড হয়ে গেছে, দুইটা অঞ্চল। একটা হচ্ছে এই উপরের একটা ট্রায়াঙ্গেল, আর নিচে হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল, একটা আয়তক্ষেত্র, আর এখানে উপরে একটা ত্রিভুজ। তো আমরা এখান থেকে এরিয়াটা কিভাবে বের করতে পারি? দেখো, আমরা জানি এই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এরিয়ার সমান। এই এরিয়াটা হচ্ছে আমাদের এই ট্রায়াঙ্গেলটার হাইট হচ্ছে ভি মাইনাস ইউ, আর এই ট্রায়াঙ্গেলটার বেজ হচ্ছে এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটার বেজ কতটুকু দেখো, বেজের লেন্থ হচ্ছে কি এই টি, আমাদের টি সেকেন্ড পাস হয়েছে, সো বেজের লেন্থ হচ্ছে টি। তাহলে আমরা জানি একটা ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, আর প্লাস এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া, এই যে রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলটার একটা সাইড হচ্ছে ইউ আর একটা সাইড হচ্ছে টি। আমরা জানি একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া হচ্ছে লেংথ ইন্টু উইথ বা দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো এটাকে লেখা যায় ইউ ইন্টু টি। সবাইকে এটা বুঝতে পারছো? কারো কি এটা বুঝতে প্রবলেম আছে? আচ্ছা, এখন আমরা যদি এটাকে অ্যাড করি, দেখো আমরা এখান থেকে এলসিএম নিচ্ছি, নিচে হচ্ছে 2 আর উপরে থাকবে ভিটি মাইনাস ইউটি প্লাস 2 ইউটি। তাহলে এখান থেকে আমরা কি পাই? ইউ প্লাস ভি ইন্টু টি ডিভাইডেড বাই 2। সো এটাই হচ্ছে আমার এই ফর্মুলাটার প্রুফ। আর এই যে আমি এটাই, এই যে এলসিএম করছি, দেখো লসাগু করছি, নিচে এটার নিচে 2, এটার নিচে 1। এখন বুঝছো? সবাই কি বুঝতে পারছো এটার প্রুফ? কারো কি কোনো কোশ্চেন আছে এটাই? এখানে আমি এই যে সাইনটা দিছি, এই সাইনটা হচ্ছে প্রুভড সাইন, মানে এটা দিয়ে বোঝায় প্রুভড। কোনো একটা ম্যাথ বা স্টেটমেন্ট আমরা প্রুফ করার পরে এই সাইনটা দিতে পারবো।
ঠিক আছে? সো আমরা এখান থেকে বুঝলাম যে এস হচ্ছে ইউ প্লাস ভি ইন্টু টি বাই টু। সবাই কি বুঝতে পারছো এটা? ইউ প্লাস ভি ইন্টু টি ডিভাইডেড বাই টু। এখন এইটার পর আমরা এই ফর্মুলাটা যদি প্রুফ করে ফেলতে পারি, এরপর দেখো এই ফর্মুলা থেকে কি লেখা যায়, এস ইকুয়ালস হচ্ছে ইউ প্লাস ভি ইন্টু টি বাই টু। আর আমরা একটু আগে একটা ফর্মুলা শিখে আসছি, সেটা কি ছিল, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে দেখো তো আমি এইখানে এই যে ভিটা আছে তার রিপ্লেসমেন্টে ইউ প্লাস এটি লিখে দিতে পারি। সো আমরা এখান থেকে লিখতে পারবো ইউ প্লাস এটি ইন্টু টি ডিভাইডেড বাই টু। সো উপরে আমাদের আসতেছে টু ইউ প্লাস এটি ইন্টু টি ডিভাইডেড বাই টু। আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন আছে এখানে? অ্যান্ড দেন আমরা উপরে যদি এটা মাল্টিপ্লাই করে দিই, আমরা পাবো টু ইউ টি প্লাস এ টি স্কোয়ার ডিভাইডেড বাই টু। অ্যান্ড আমরা যদি এই টু দিয়ে ডিভাইড করে দিই, একটা পাবো ইউটি আর একটা পাবো হাফ এটি স্কোয়ার। সো দেখো আমরা আমাদের সেকেন্ড ফর্মুলাটাও প্রুফ করে ফেলছি। সো আমরা বাই ফার তিনটা ফর্মুলা প্রুফ করছি, আমাদের এখন জাস্ট থার্ডটা বাকি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। সো সেটা কীভাবে প্রুফ করতে পারি আমরা দেখো, আমাদের ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস টু এ এস প্রুফ করতে হবে। আমরা বাকিগুলো অলরেডি প্রুফ করে আসছি। বাকিগুলো ছিল ভি ইকুয়ালস ইউ প্লাস এটি, সেকেন্ডটা ছিল এস ইকুয়ালস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর থার্ডটা ছিল এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। এখন আমার যদি এই ফর্মুলাটা প্রুফ করতে হয়, দেখো তো এই ফর্মুলাটাতে আমার কোন টার্মটা মিসিং, কে নাই এখানে, এখানে টি নেই, তাই তো? সো আমরা যদি কোনো একটা ফর্মুলাতে টি, আর এই সবগুলো ফর্মুলাতে দেখো টি আছে, আমাদের এখান থেকে ভি লাগবে, আমাদের এই ফর্মুলাটাতে ভি আছে, আমাদের এখানে ইউ লাগবে, এই ফর্মুলাটাতে ইউ আছে, এস লাগবে, এই ফর্মুলাটাতে এস আছে, বাট এই ফর্মুলাটাতে টি নাই, বাট এই ফর্মুলাটাতে টি আছে। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ফর্মুলাটার সাথে এইটার ভালো একটা কানেকশন আছে, বাট আমাদের যেটা করতে হবে এখান থেকে সামহাউ টিকে রিপ্লেস করতে হবে, অ্যান্ড টিকে রিপ্লেস করে এই ভি ইউ অ্যান্ড এ দিয়ে এক্সপ্রেস করতে হবে, সো দ্যাট আমাদের এই টার্মে কোনো ধরনের টি না আসে। আচ্ছা, এখন আমাদের এই ফর্মুলাটা থেকে আমরা আগাই, এস ইকুয়ালস হচ্ছে ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। এখন এই টি কোথায় পাবো? টি এর জন্য দেখো আমাদের এই এক নাম্বার ফর্মুলাটা আছে, আমরা এই এক নাম্বার ফর্মুলাতে আছে ভি ইকুয়ালস ইউ প্লাস এটি, অ্যান্ড ফ্রম দেয়ার উই ক্যান রাইট ভি মাইনাস ইউ বাই এ, এটা হচ্ছে টি। অ্যান্ড আমরা যদি এই টি এর ভ্যালুটা এখান থেকে নিয়ে এখানে রিপ্লেস করে দেই, তাহলে আমরা পাবো এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু ভি মাইনাস ইউ বাই এ। আচ্ছা, উপরেরটা মাল্টিপ্লাই করলে কি আসবে? ইউ প্লাস ভি আর ভি মাইনাস ইউ, এটা হচ্ছে কি এ প্লাস বি আর এ মাইনাস বি এর ফর্মুলা। সো আমরা এখানে লিখতে পারবো, এখানে আমরা পাচ্ছি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু এ, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু এ, আর এই পাশে আমাদের আছে এস। অ্যান্ড আমরা সাইড চেঞ্জ করে লিখতে পারবো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু টু এ এস, আর এরপর ইউ স্কোয়ারটাকেও যদি আমরা সাইড চেঞ্জ করে নিয়ে যাই, আমরা ফাইনালি লিখতে পারবো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। কারো কি এটার প্রুফ বুঝতে কোনো কনফিউশন আছে বা প্রবলেম হচ্ছে এটা বুঝতে? হ্যাঁ হ্যাঁ, শিওর। দেখো এখানে আমরা এই থার্ড ফর্মুলাটা থেকে ফোর্থ এইটা প্রুফ করতে চাচ্ছি। সো আমরা এই থার্ড ফর্মুলাটা এখানে আনলাম। এখন আমাদের যেটা প্রুফ করতে হবে, দেখো সেই ফর্মুলাটাতে কোনো টি টার্ম নাই, এই টার্মটা নাই। সো আমরা এখানে টিটাকে সামহাউ রিপ্লেস করে দেব। কিভাবে করব?
আমরা এই যে ফার্স্ট ফর্মুলাটা আছে সেই ফার্স্ট ফর্মুলাটা থেকে টি এর একটা ভ্যালু বের করে নিলাম, সেটা কত ভি মাইনাস ইউ বাই এ। সো আমরা এইখানে এই টি এর জায়গায় ভি মাইনাস ইউ বাই এ লিখলাম। দেন উপরে দেখো আমাদের আছে ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ, এটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি উইচ ইজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো সেটা লিখলাম আর নিচে টু এ, এরপর মাল্টিপ্লাই করে দিলাম এটার সাথে এটা। সো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু এ এস, আর ফার্দার এখান থেকে লেখা যায় ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। তোরি কি এখন বুঝতে পারছো? ওকে, সো আমরা আমাদের মোশন রিলেটেড 4টা ফর্মুলাই এখন থেকে ইউজ করতে পারবো। আমরা 4টারই প্রুফ জানি, আর আমরা ফিজিক্সের সবগুলো ফর্মুলাই প্রুফ সহ দেখবো। আমাদের ফার্স্ট ফর্মুলা হচ্ছে ভি ইকুয়ালস ইউ প্লাস এটি, দেন সেকেন্ডটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস টু এ এস, থার্ড হচ্ছে এস ইকুয়ালস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তুমি যে কোনো সিকোয়েন্সে মনে রাখতে পারো, বাট এই ফর্মুলাগুলো তোমার মুখস্থ রাখতে হবে যাতে তোমাকে যে কোনো একটা ম্যাথ দিলে তুমি সাথে সাথে ক্যাচ করতে পারো। ওকে, সবাইকে একটু ক্লিয়ার এখন? আচ্ছা, আমরা এই চ্যাপ্টারে যত ম্যাথ আছে সব ম্যাথ একবার লাস্টে করব, মানে আমরা আগে থিওরিটা শেষ করব দেন ম্যাথ দেখব। আচ্ছা, এখন আমরা মোশনের একটা ইন্টারেস্টিং পার্ট দেখব, সেটা হচ্ছে ফ্রি ফলিং বডিজ, বাংলায় হচ্ছে মুক্তভাবে পড়ন্ত বস্তু। ফ্রি ফলিং বডিজ বাংলায় লিখলে মুক্তভাবে পড়ন্ত বস্তু। মানে কোনো একটা অবজেক্টকে তুমি যদি জাস্ট ছেড়ে দাও, হাত থেকে একটু উপরে উঠে ছেড়ে দাও, সেটা কি নিচের দিকে পড়ে। কেন? কারণ আমরা জানি যে আর্থের একটা অ্যাক্সেলারেশন কাজ করতেছে, আর্থের যে অ্যাট্রাকশন গ্র্যাভিটির জন্য নিচের দিকে কি একটা আকর্ষণ বল বা একটা অ্যাট্রাকশন কাজ করে। দ্যাটস ওয়াই নিচের দিকে একটা অ্যাক্সেলারেশন কাজ করে। আমরা ক্লাস 8-এ পড়ে আসছি, সেটা হচ্ছে কি স্মল জি। সো একটা মুক্তভাবে পড়ন্ত বস্তু নিচের দিকে পড়তে থাকে এ অ্যাক্সেলারেশনে। সো তখন তার মোশনের ফর্মুলাগুলো কীরকম হবে? সো সাপোজ আমার এখানে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটাকে আমরা ধরো এই একটা বিল্ডিংয়ের উপর থেকে ফালাই দিচ্ছি। এই হচ্ছে একটা বিল্ডিং, এই বিল্ডিংটা থেকে আমরা এই অবজেক্টটাকে ফেলে দিচ্ছি। এখন আমরা যখন একটা অবজেক্টকে ছেড়ে দিই তখন তার ভেলোসিটি কত থাকে? 0 মিটার পার সেকেন্ড। তার তো কোনো ইনিশিয়ালি ভেলোসিটি নাই, আমি চাইলে দিতে পারি, বাট আমরা জাস্ট অবজেক্টটাকে জাস্ট হাত থেকে ছেড়ে দিব, তাহলে এই অবজেক্টটা কি এইদিকে 0 ভেলোসিটিতে পড়া শুরু করবে প্রথমে। আর ওর উপর এখানে অ্যাক্সেলারেশনটা কোন দিকে কাজ করতেছে দেখো, ওর উপর অ্যাক্সেলারেশন কাজ করতেছে স্ট্রেইট নিচের দিকে। এই জি এর ভ্যালু কত কেউ একজন বলো তো আমাকে? হ্যাঁ, জি এর ভ্যালু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে কি একটা অ্যাক্সেলারেশন, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা ইন্ডিকেট করে যে একটা অবজেক্টকে যদি আমি জাস্ট পড়তে দিই, ফল করতে দিই, তাহলে পার 1 সেকেন্ড পর পর ওর ভেলোসিটি 9.8 মিটার পার সেকেন্ড করে ইনক্রিজ হবে। দ্যাট মিনস এই অবজেক্টটার ইনিশিয়াল ভেলোসিটি যদি 0 মিটার পার সেকেন্ড হয়, বা ইনিশিয়াল আদিবেগ যদি 0 মিটার পার সেকেন্ড হয়, 1 মিনিট পরেই দেখবা ওর বেগটা এখন 9.8 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। 1 সেকেন্ড পরে দেখবা 9.8 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। 2 সেকেন্ড পরে দেখবা এটা 19.6 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। আফটার 3 সেকেন্ড তুমি দেখবা যে এটা আরও আস্তে আস্তে বাড়তেছে। সো এই যে অ্যাক্সেলারেশনের জন্য ওর ভেলোসিটি ইনক্রিজ হয়, আমরা চাইলে এটার একটা ফর্মুলা বের করে ফেলতে পারি। অ্যান্ড এই ফর্মুলাটা আমরা একটু আগে যে 4টা ফর্মুলা বের করছি সেটা দিয়ে এক্সপ্লেন করা যায়। আমরা ধরলাম এই যে অবজেক্টটা টি সেকেন্ড পর, আফটার টি সেকেন্ড সে কিছুটা নিচে নেমে আসছে। আফটার টি সেকেন্ডস ও কিছুটা নিচে নেমে আসছে, অ্যান্ড টি সেকেন্ড পর ওর ভেলোসিটি একটু বেড়ে গেছে। টি সেকেন্ড পর আমি ধরলাম ওর ভেলোসিটি হচ্ছে ভি। তাহলে আমরা একটু আগে একটা ফর্মুলা শিখে আসছি যেখানে এরকম ছিল যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখানে ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি বা শেষ বেগ, সেটা কি এখানেও ভি। আমরা লিখতে পারি ভি ইকুয়ালস ইউ, এখানে ইউ কত? 0। সো 0 প্লাস এখানে অ্যাক্সেলারেশন কত?
অ্যাক্সেলারেশন হচ্ছে জি। সো অ্যাক্সেলারেশন হচ্ছে জি অ্যান্ড টাইম কত? টি। টি। সো আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো, ফাইনালি এখান থেকে লিখতে পারবো যে ভি ইজ ইকুয়াল টু জিটি। একটা মুক্তভাবে পড়ন্ত বস্তু বা একটা ফ্রি ফলিং বডি যার ইনিশিয়ালি কোনো ভেলোসিটি নাই, জিরো, তাকে যদি ছেড়ে দাও টি সেকেন্ড পর তার ভেলোসিটি কত হবে? জিটি। ভি ইকুয়ালস হবে কত? জিটি। কারো কি এটা বুঝতে প্রবলেম আছে? সবাই বুঝছো? রুবাইয়া তুমি কি বুঝতেছো? আচ্ছা, সো ভি ইকুয়ালস জিটি, এই ফর্মুলাটা আমরা দেখলাম। এটা হচ্ছে আমার ফ্রি ফলিং বডি এর জন্য ফার্স্ট ফর্মুলা। আচ্ছা, আমি যদি এই অবজেক্টটাকে জিরোতে না ছেড়ে দিয়ে আমি যদি তাকে একটা ভেলোসিটি দিয়ে ছেড়ে দিতাম, সে আমরা যখন অবজেক্টটাকে ছেড়ে দিব আমরা কি করলাম, একটু নিচের দিকে একটা ভেলোসিটি দিয়ে থ্রো করে দিছি। আমরা বললাম যে ওকে উপর থেকে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে আমি নিচের দিকে থ্রো করে দিছি। তখন কি এখানে একটা ভেলোসিটি থাকবে। সো তখন এটা কি হবে না, আর জিরো লেখা যাবে না, তখন এটাকে জাস্ট ইউ প্লাস জিটি লিখতে হবে। দ্যাট মিনস আমাদের নর্মালি যে আমরা 4টা ইকুয়েশন পড়ছি সেইগুলোতেই আমরা যদি এ কে জি দিয়ে চেঞ্জ করে ফেলি তাহলেই আমরা কি পাবো, তার যে কোনো মোমেন্টে ভেলোসিটি বের করতে পারবো। ওকে, এটা সবার ক্লিয়ার? কেউ বুঝো না এরকম আসো? ওকে, সো আমি ধরে নিচ্ছি সবাই বুঝছো। এখন দেখো আমরা ধরলাম যে এই অবজেক্টটা এই যে টি সেকেন্ড ধরে নিচে নামছে, এই টি সেকেন্ডে সে টোটাল এইচ হাইট ডিসেন্ড করছে। মানে সে এইখান থেকে এইখানে যে নেমে আসছে এইটুক হাইট হচ্ছে বা এইটুক ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইচ, এইটুক ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইচ। সো আমরা এখান থেকে কি লিখতে পারি, আমার ফাইনাল ভেলোসিটি হচ্ছে ভি, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইচ, আর অ্যাক্সেলারেশনও দেওয়া আছে। আমরা এইটা রিলেটেড একটা ফর্মুলা জানি যে আমার যদি ইনিশিয়াল ভেলোসিটি বা আদি বেগ দেওয়া থাকে, ফাইনাল ভেলোসিটি বা শেষ বেগ দেওয়া থাকে, আর ডিসপ্লেসমেন্ট দেওয়া থাকে, আর টাইম দেওয়া, ডিসপ্লেসমেন্ট দেওয়া থাকে বা তার সে কতটুক নিচে নামছে সেটা দেওয়া থাকে, তাহলে আমরা এখানে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। অ্যান্ড এখানে আমার ফাইনাল ভেলোসিটি কত বা শেষ বেগ কত, ভি স্কোয়ার, ইনিশিয়াল ভেলোসিটি কত, ইউ স্কোয়ার প্লাস 2, এ কত, এখানে এ হচ্ছে জি, সো এটা জি, আর এখানে ডিসপ্লেসমেন্ট কত, আমি কতটুক নিচে নেমে আসছি, এইচ, আমরা এখানে এইচ হাইট নিচে নেমে আসছি, সো এখানে ডিসপ্লেসমেন্ট বা এস হচ্ছে এইচ। সো আমরা এখান থেকে আরও একটা ফর্মুলা পেয়ে গেলাম যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। সো ফ্রি ফলিং বডি এর জন্য আমার এই ফর্মুলাটা হবে কি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। বুঝতে পারছো সবাই? আচ্ছা, আমি যদি এই অবজেক্টটাকে জাস্ট রিলিজ করে দিতাম, মানে কোনো ভেলোসিটি না দিয়ে, মানে ধরো আমি এখানে জাস্ট ফ্রিলি ছেড়ে দিছি, হাত থেকে জাস্ট ছেড়ে দিছি, তাহলে আমার এই ফর্মুলাটা কি হতো, ইফ ইউ ইকুয়াল 0, তখন এই ফর্মুলাটা হতো ইউ স্কোয়ার ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh। কারো কি কোনো ধরনের কনফিউশন আছে এটা নিয়ে? আমাদেরকে এই ফর্মুলাগুলো কিন্তু মনে রাখতে হবে, এইটা, তারপর এইটা, আর ইউ জিরো হলে জাস্ট ইউ স্কোয়ারটা বাদ, এখানে ইউ জিরো হলে ইউ বাদ। সো এই ফর্মুলাগুলো আমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা আরও যে ফর্মুলা আনতে পারবো এখান থেকে, দেখো সবাই এগুলো একটু তুলে নাও। আমরা এরপরে এখানে যে ফর্মুলা আনতে পারবো সেটা হচ্ছে এরকম যে আমাদের ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইচ, আর ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ, আর টাইম হচ্ছে টি, অ্যাক্সেলারেশন হচ্ছে জি। আমরা জানি যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস
হাফ এটি স্কোয়ার, এখানে আমার ডিসপ্লেসমেন্ট কত, এইচ, তারপর ইউ হচ্ছে ইউ, সো ইউটি প্লাস হাফ, অ্যাক্সেলারেশন কত, অ্যাক্সেলারেশন হচ্ছে জি, আর টাইম কত, টি। সো ফ্রি ফলিং বডি এর জন্য আমার এই ফর্মুলাটা এইচ সমান আমরা লিখতে পারবো ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এটা আমরা মনে রাখবো, এইচ ইকুয়ালস হচ্ছে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। কারো কি কোনো প্রবলেম আছে এটা বুঝতে? আর ফাইনালি আমরা দেখো কি লিখতে পারি, আমরা যদি আরেকটা ফর্মুলা এখান থেকে লিখতে চাই, এটা বাদ, আমরা জানি যে এস ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এখানে আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইচ, সো এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। সো ফ্রি ফলিং বডি এর জন্য আমরা লিখতে পারবো যে এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। ওকে, সো আমরা ফ্রি ফলিং বডি এর জন্য কি কি ফর্মুলা পেলাম আমরা একটু সামারি করে ফেলি একটা। আমরা ফ্রি ফলিং বডি এর জন্য চারটা ফর্মুলা দেখলাম। একটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, তারপর আরেকটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, থার্ড হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, আর ফোর্থ ওয়ান হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। অ্যান্ড যদি ইফ ইউ ইজ জিরো, মানে আমরা যদি জাস্ট অবজেক্টটাকে রিলিজ করে দিই, জাস্ট হাত থেকে ছেড়ে দিই, তাহলে আমার ফর্মুলাগুলো হয় ভি ইজ ইকুয়াল টু জিটি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh, এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, অ্যান্ড এইচ ইজ ইকুয়াল টু ভিটি বাই 2। সবাই কি এটা বুঝতে পারছো? কারো কি কোনো ধরনের কোশ্চেন আছে এখানে? কেউ কি আসো যে বুঝো নাই এখানে কোনোটা? ওকে, এখন দেখো এই চারটা ফর্মুলার পর আমরা এখন এই ফ্রি ফলিং বডি এর ম্যাথ করতে পারবো, বাট তার আগে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে গ্যালিলিওস ল। এই যে আমরা ফর্মুলাগুলো লিখছি এইগুলো গ্যালিলিও বের করতে পারছিল, অ্যান্ড সে এইখান থেকে কয়েকটা ল লিখছে। লগুলো কি দেখো, সে বলছে যে এগুলো হচ্ছে গ্যালিলিওস ল অফ ফ্রি ফলিং বডিজ, গ্যালিলিওস ল অফ ফ্রি ফলিং বডিজ। আচ্ছা, আমাদের এখানে যে ফার্স্ট ফর্মুলাটা আছে দেখো, ভি ইজ ইকুয়াল টু জিটি, এইটা কি ইন্ডিকেট করে দেখো তো? এই ফর্মুলাটা ভি ইজ ইকুয়াল টু জিটি, এটা বলতেছে যে আমাদের ভেলোসিটি বা বেগ এটা হচ্ছে টাইমের সাথে সাথে সমানুপাতিক বা প্রপোর্শনাল। ভি ইজ প্রপোর্শনাল টু টি, মানে যত টাইম বাড়বে ভিও তত বাড়তে থাকবে। টাইম যদি 4 টাইমস বেড়ে যায়, মানে টাইম যদি ধরো এখন 2 সেকেন্ড ছিল, কিছুক্ষণ পর এটা যদি 8 সেকেন্ড হয়ে যায়, তাহলে ভেলোসিটিও 4 টাইমস বেড়ে যাবে। বুঝতে পারছো? মানে কোনো একটা অবজেক্ট সে এখান থেকে পড়া স্টার্ট করছে, ধরো এখন 1 সেকেন্ড ক্রস হয়েছে আর তার ভেলোসিটি হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ধরো তার ভেলোসিটি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। এখন কিছু সময় পর টোটাল 4 সেকেন্ড ক্রস হয়েছে প্রথম থেকে, তাহলে ওর এখানে ভেলোসিটি কত হবে? 4 ইন্টু 9.8। দ্যাট মিনস টাইম যত টাইমস বাড়বে ভেলোসিটিও তত টাইম বাড়বে। আমরা লাস্ট দিন বলে আসছিলাম যে প্রপোর্শনাল রিলেশন মানে হচ্ছে এটা, একটা যত টাইম বাড়বে, টি যত টাইম বাড়বে, ভিও তত টাইম বাড়তে থাকবে। ওকে, সবার কি এটা ক্লিয়ার? সো আমরা হ্যাঁ বলতেছি, এটা মিন করে যে আমরা একটা অবজেক্ট যদি ভাবে পড়তে থাকে, টাইম যত গুণ বাড়বে ভেলোসিটি বা বেগ ঠিক তত গুণ বাড়বে। মানে টাইম প্রথমে 1 সেকেন্ড, তখন তার ভেলোসিটি এত,
টাইম যদি এখন 5 সেকেন্ড হয় তাহলে ভেলোসিটিও 5 গুণ হয়ে যাবে। বুঝতে পারছো? সো এখান থেকে আমরা বলতে পারি যে কোনো একটা ফ্রি ফলিং অবজেক্টের ভেলোসিটি টাইমের প্রপোর্শনাল, v ইজ প্রপোর্শনাল টু টি। এটাই হচ্ছে গ্যালিলিওর ফার্স্ট ল। গ্যালিলিও এই জি সম্পর্কে জানতো না যে এই ভ্যালুটা কত, সে জাস্ট জানতো যে একটা অবজেক্টকে যদি আমরা উপর থেকে ফেলে দেই, টাইম যত বাড়তে থাকবে ভেলোসিটিও ততই বাড়তে থাকবে। ওকে, এটা কি সবাই বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন? অ্যান্ড দেন গ্যালিলিও এই যে থার্ড যে ফর্মুলাটা আমরা এখানে দেখতেছি, h ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, সে এইখান থেকে অবজার্ভ করছে যে আচ্ছা একটা অবজেক্টকে যদি আমি এখান থেকে ফেলে দিই, এখান থেকে অবজেক্টটাকে ফেলে দিলাম, তাহলে ওর যে ডিসপ্লেসমেন্ট এটা হচ্ছে টাইমের স্কোয়ারের প্রপোর্শনাল। মানে প্রথমে ধরো আমার 1 সেকেন্ড পার হয়েছে, আমি এইখান থেকে অবজেক্টটাকে ছেড়ে দিচ্ছি, 1 সেকেন্ডে আমি দেখলাম যে ও টোটাল 4.9 মিটার নিচে নামছে। তাহলে আমাকে যদি জিজ্ঞেস করা হয় আচ্ছা 5 সেকেন্ড পর ও কতটুক নিচে নামছে আমাকে একটু বলো তো, সেটা কি হবে? কেউ একজন বলতে পারবা? মানে এখানে টাইমটা কত টাইম হয়েছে? 5 টাইমস। তাহলে আমার ডিসপ্লেসমেন্টটা কত টাইমস হবে এবার? যে দেখো এইচ ইজ প্রপোর্শনাল টু কি? টি স্কোয়ার। সো আমরা বলতে পারি যে যেহেতু টাইমের স্কোয়ারের প্রপোর্শনাল, সো টাইম যদি 5 টাইমস বাড়ে তাহলে এই হাইট বা এই নিচের দিকে যতটুক নেমে আসছে এটা কত টাইম বাড়বে, কত গুণ বাড়বে? 5 স্কোয়ার উইচ ইজ 25 টাইমস। আর এখান থেকে আমি কি লিখতে পারি যে ওর এই ডিস্টেন্সটা হবে এবার 4.9 ইন্টু 25। এটা বুঝো নাই কে কে আমাকে একটু বলো তো, কার কার কাছে এটা ক্লিয়ার না? 25 হচ্ছে, দেখো আমরা এই যে ফর্মুলাটা আমাদের আছে থার্ডটা, এটা বলতেছে যে এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। দ্যাট মিনস আমার কোনো একটা অবজেক্টের যে হাইট সেটা প্রপোর্শনাল হচ্ছে টি স্কোয়ারের। মানে টাইম যত গুণ বাড়বে তার স্কোয়ার বা তার বর্গ গুণ বাড়বে হচ্ছে তার হাইট। সো টাইম যদি ধরো 2 গুণ বাড়ে এটা বাড়বে 4 গুণ, 2 স্কোয়ার মানে 4 গুণ। টাইম যদি 3 গুণ বাড়ে এটা বাড়বে 9 গুণ। টাইম যদি 4 গুণ বাড়ে এটা বাড়বে 16 গুণ, এরকম। এখন কি সবাই বুঝতে পারছো? নুজহাত, জাইনাফ, তোমরা কি বুঝছো এটা? আদিশা বুঝতে পারছো? ওকে, তরি তুমি বুঝতে পারছো এটা? আচ্ছা, সো আমরা এখান থেকে দেখলাম যে কোনো একটা ফ্রি ফলিং বা একটা মুক্তভাবে পড়ন্ত বস্তুর জন্য তার হাইট হচ্ছে টাইমের স্কোয়ারের প্রপোর্শনাল বা সময়ের বর্গের সমানুপাতিক। সো এটা এই লটাকে গ্যালিলিও এভাবে লিখছে, দেখো এখান থেকে একটু ক্লিয়ার করে ফেলি। এই লটাকে গ্যালিলিও লিখছে এভাবে যে ওর হাইট হচ্ছে প্রপোর্শনাল টু টি স্কোয়ার। মানে টাইম যত বাড়বে আমার একটা মুক্তভাবে পড়ন্ত বস্তুর দূরত্ব বর্গ আকারে বাড়তে থাকবে বা স্কোয়ার আকারে বাড়তে থাকবে। সো আই হোপ এটা সবার ক্লিয়ার এখন। আচ্ছা, এরপর গ্যালিলিও, আসলে এটা হচ্ছে গ্যালিলিওর সেকেন্ড ল আর এটা হচ্ছে গ্যালিলিওর থার্ড ল। তাহলে গ্যালিলিওর ফার্স্ট লটা কি? গ্যালিলিওর ফার্স্ট ল হচ্ছে আমরা যদি দুইটা অবজেক্টকে ছেড়ে দেই যে কোনো ম্যাসের, ধরো এইটার ম্যাস হচ্ছে 5 কেজি, এটার ভর হচ্ছে 5 কেজি, আর আরেকটা অবজেক্টকে ধরো আমরা একটু উপর থেকে ছাড়তেছি, এই অবজেক্টটা ধরো একটু হালকা 1 কেজি। এই দুইটা অবজেক্টকে আমরা একই সাথে ছেড়ে দিলাম, ধরো এখানে তুমি দাঁড়ানো আর এখানে তোমার ফ্রেন্ড দাঁড়ানো, দুইজন একই সাথে দুইটাকে রিলিজ করে দিলাম। তো গ্যালিলিও বলছে যে তাহলে ওরা দুইজন একই সময়ে একই ডিস্টেন্স ক্রস করবে। মানে এই অবজেক্টটাও ছেড়ে দেওয়ার 3 সেকেন্ড পরে যতটুক নিচে নামবে, এই অবজেক্টটাও ছেড়ে দেওয়ার 3 সেকেন্ড পর ঠিক একই ডিস্টেন্স নামবে। অ্যান্ড এটা লজিক্যাল কেন? কারণ আমরা জানি যে এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার,
সো দুইজনকে যদি একই সময়ে ছেড়ে দেই, তাহলে দুইজনই একই সময়ে, দেখো এখানে কিন্তু আমাদের ম্যাস বা ভরের উপর এই ফর্মুলাটা বা এই সূত্রটার কোনো ডিপেন্ডেন্সি নাই বা কোনো নির্ভরশীলতা নাই। আমাদের এই ম্যাস যতই হোক, একটা অবজেক্ট যত ভারী হোক, দুইটা, একটা যত ভারী হোক আর একটা যত হালকাই হোক, দুইটা একই সাথে একই ডিস্টেন্স ক্রস করে। সো তোমাদের কাছে একটা কোশ্চেন, যে ধরো আমরা যদি একটা জায়গায় একটা বড় স্টোন এরকম একটা বড় স্টোন আর একটা টাইনি একটা তুলা ছেড়ে দেই, তাহলে কোনটা গ্রাউন্ডে আগে পৌঁছাবে? কেউ একজন মাইক অন করে এটা বলো, যে একটা বড় একটা স্টোন বা পাথর আর একটা ছোট একটা তুলা, এই দুইটাকে যদি একসাথে ছেড়ে দেই, তাহলে কোনটা আগে গ্রাউন্ডে পৌঁছাবে? না না, কেন? দুইটা, হ্যাঁ বলো নুজহাত বলো। ভাইয়া এয়ার রেজিস্ট্যান্স না থাকলে দুইটাই একসাথে পড়বে, বাট যদি এয়ার রেজিস্ট্যান্স থাকে তাহলে পাথরটা। হ্যাঁ, কারেক্ট। মানে যদি এখানে এয়ার রেজিস্ট্যান্স না থাকে, মানে আমরা তো অ্যাকচুয়ালি সব এক্সপেরিমেন্ট যে করি এখানে এয়ারের জন্য একটা চেঞ্জ আসে, বাট যদি এয়ার না থাকতো, আমরা যদি এরকম একটা এক্সপেরিমেন্ট করতে পারি যে এমন একটা বক্স নিলাম যেখানে কোনো এয়ার নাই, এটা করা যায় একটা ভ্যাকুয়াম পাম্প দিয়ে, সব এয়ারকে যদি তুমি সাক করে বের করে ফেলো, তাহলে দেখবা যে দুইটা ঠিক একদম পারফেক্টলি একই সাথে গ্রাউন্ড টাচ করবে। বুঝতে পারছো? সো এটাই হচ্ছে গ্যালিলিওর ফার্স্ট ল, যে দুইটা অবজেক্টকে যদি আমরা একসাথে ছেড়ে দিই, তারা সেম টাইমে সেম ডিস্টেন্স ক্রস করে। সো সবার এটা ক্লিয়ার, গ্যালিলিওস ল। সো আমরা ফ্রি ফলিং বডি দেখলাম, অ্যান্ড দেন আমরা ফ্রি ফলিং বডি থেকে গ্যালিলিওস ল আসে সেটা দেখলাম। আজকের আমাদের লাস্ট টপিক, আমাদের এখনও 20 মিনিট আছে। আচ্ছা, ক্লাসটা কিন্তু আর 1 মিনিট পর শেষ হয়ে যাবে, সবাই একটু আবার কানেক্ট হবা। আর আমরা আজকে এই চ্যাপ্টার থিওরিটা শেষ করে দিব, দেন আমরা পরের দিন যখন এই চ্যাপ্টার পড়বো, আমরা এই চ্যাপ্টারের উপর কিছু ইন্টারেস্টিং ম্যাথ দেখব। সো আজকে আমরা এই তার থিওরিটা শেষ করবো আর কি। আমরা এরপর দেখব আপওয়ার্ড থ্রোন অবজেক্ট। সবাই একটু আবার কানেক্ট হয়েও, আর কেউ যদি কোনো পার্ট মিস করে থাকো সমস্যা নেই, ভিডিও রেকর্ড করা হচ্ছে, এটা আবার তুমি দেখতে পারবে পরে। আচ্ছা, আমি ক্লাসটা এখানেই শেষ করি, সবাই একটু কানেক্ট হও আবার। ওকে, সো আমরা এখন দেখব আপওয়ার্ড থ্রোন অবজেক্ট কিভাবে, আপওয়ার্ড থ্রোন অবজেক্টের জন্য আমরা কি কি ফর্মুলা লিখতে পারি। সো আপওয়ার্ড থ্রোন অবজেক্ট মানে হচ্ছে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু, মানে একটা অবজেক্টকে আমরা উপরের দিকে থ্রো করব, উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু। ধরো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, আর ওর এটা একটা অবজেক্ট। আমরা এই অবজেক্টটাকে যদি উপরের দিকে থ্রো করি, ধরো আমরা এই অবজেক্টটাকে উপরের দিকে থ্রো করলাম ইউ ভেলোসিটিতে, একটা অবজেক্ট তাকে আমরা উপরের দিকে থ্রো করতেছি ইউ ভেলোসিটিতে। এখন ওর জন্য আমরা কি কি ইকুয়েশন লিখতে পারবো? আমরা ওর জন্য ধরলাম যে এই অবজেক্টটা আফটার টি সেকেন্ড, এই অবজেক্টটা আফটার টি সেকেন্ডস এইচ হাইটে উঠছে, এইচ মিটার উপরে উঠে গেছে, আর এই অবজেক্টটা থামে নাই এখনো। আমরা জানি একটা অবজেক্টকে উপরের দিকে থ্রো করলে বা নিক্ষেপ করলে সে অনেক উপরে উঠে গিয়ে বা একটা হাইটে উঠে গিয়ে কি থেমে যায়, দেন আবার নিচের দিকে পড়া শুরু করে। সো আমরা ধরলাম এই অবজেক্টটা এখনো থামে নাই, এই অবজেক্টটার এই পজিশনে ভেলোসিটি বা বেগ, এইখানে বেগ হচ্ছে ভি, রাইট? অ্যান্ড এটা টি সেকেন্ড সময় পরে হচ্ছে, অ্যান্ড আমরা বলতেছি যে এই অবজেক্টটা এখন এইচ হাইটে আছে, এইচ মিটার উপরে আছে। আচ্ছা, এখন এটা কি সবাই বুঝতেছো যে এই ভি কিন্তু ইউ এর থেকে ছোট হবে? আমার একটা অবজেক্টের এই আপওয়ার্ড থ্রোন ভেলোসিটি যদি ইউ হয়, তাহলে কিছুক্ষণ পর তার ভেলোসিটিটা আস্তে আস্তে কমতে থাকবে। কেন? কারণ এখানে আমাদের যে অ্যাক্সেলারেশন বা ত্বরণ, সেটা হচ্ছে কি পিছনের দিকে, নিচের দিকে। সো
এটা কি এখন ত্বরণ হিসেবে বা অ্যাক্সেলারেশন হিসেবে কাজ করবে নাকি ডিসেলারেশন হিসেবে কাজ করবে? ডিসেলারেশন, আর বাংলায় বললে এটা হচ্ছে মন্দন। ডিসেলারেশনের আরেকটা টার্ম, ইংলিশ টার্ম হচ্ছে রিটার্ডেশন। এটা মিন করে যে কোনো একটা অবজেক্টের উপর যদি অ্যাক্সেলারেশনটা অপোজিট দিকে কাজ করে, ধরো আমাদের এখানে একটা অবজেক্ট, সেই অবজেক্টটা এদিকে যাচ্ছিল 5 মিটার পার সেকেন্ড, বাট এখানে অ্যাক্সেলারেশন কাজ করতেছে এদিকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তখন ও কি হবে? আস্তে আস্তে থেমে যাবে এখানে। সো এই টাইপের অ্যাক্সেলারেশন যেটা তোমার মোশনের অপোজিট দিকে কাজ করে বা গতির অপোজিট দিকে কাজ করে, আমরা বলি যে এইটাকে বলা হয়, বাংলায় বলা হয় মন্দন, মানে ত্বরণের অপোজিট। ইংলিশে বলা হয় রিটার্ডেশন অর ডিসেলারেশন। সবাই তো এটা বুঝো, রাইট? কারো কি এটা বুঝতে কোনো প্রবলেম আছে? সো এখান থেকে আমরা বুঝলাম যে একটা অবজেক্টকেও আমরা যখন উপরের দিকে থ্রো করি তখন অ্যাকচুয়ালি তার জন্য জিটা রিটার্ডেশন বা ডিসেলারেশন হিসেবে কাজ করে। ওকে, এখন দেখো আমরা এখানে যদি আমাদের ফার্স্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। আচ্ছা, আমাদের ফাইনাল ভেলোসিটি কত? ভি। ইনিশিয়াল ভেলোসিটি কত? ইউ প্লাস, এখন দেখো একটা এখানে জি যেটা, সেটা কিন্তু ওর জন্য অ্যাক্সেলারেশন না, সেটা হচ্ছে ওর জন্য রিটার্ডেশন বা ডিসেলারেশন, ওর বাংলায় বললে মন্দন। সো অ্যাক্সেলারেশন হচ্ছে পজিটিভ আর ডিসেলারেশন যারা, তারা হচ্ছে নেগেটিভ। সো এখানে এটাকে আমরা লিখবো মাইনাস জি, যেহেতু জি হচ্ছে একটা মন্দন বা ডিসেলারেশন বা রিটার্ডেশন, এর জন্য আমরা এটাকে মাইনাস দিয়ে লিখব ইনটু টি। তাহলে আমরা এখান থেকে ফাইনালি কি লিখতে পারি? আমাদের ফর্মুলাটা হবে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। সো একটা আপওয়ার্ড থ্রোন অবজেক্টের জন্য আমার ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ মাইনাস জিটি। সবার কি এটা ক্লিয়ার? কেউ বুঝো নাই আসো এরকম? সো এই জিটা যেহেতু অপোজিট ডিরেকশনে কাজ করে, সো এর জন্য যেটা হবে, এই অবজেক্টটাকে যখন আমরা থ্রো করব এদিকে, দেখবা যে ও আস্তে আস্তে একটা হাইটে উঠে স্টপ হয়ে গেছে, মানে ওর ভিটা 0 হয়ে গেছে। অ্যান্ড দেন ও আবার কি করবে? এই গ্র্যাভিটির জন্য ও আবার কি নিচের দিকে ফল করা স্টার্ট করবে। সো সবাই এই ফর্মুলাটা বুঝছো? আমরা বাকি ফর্মুলাগুলো দেখি এখন। আমরা যদি এখানে সেকেন্ড ফর্মুলাটা অ্যাপ্লাই করতাম বা আমাদের অন্যান্য যে মোশনের ফর্মুলা আছে সেটা অ্যাপ্লাই করতাম, আমরা জানি যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে আমরা ভি এর জায়গায় লিখবো ভি স্কোয়ার, ইউ এর জায়গায় লিখবো ইউ স্কোয়ার প্লাস 2, যেহেতু এখানে জিটা অপোজিট ডিরেকশনে রিটার্ডেশন হিসেবে কাজ করতেছে, এর ভ্যালু হবে মাইনাস জি, মাইনাস জি অর নেগেটিভ জি। আর এখানে এস বা ডিসপ্লেসমেন্ট বা সরণ হচ্ছে এইচ, সো এখানে হবে এইচ। সো এখান থেকে আমি ফাইনালি লিখতে পারবো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2g এইচ। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2g এইচ। দেখো ফ্রি ফলিং অবজেক্টের জন্য ছিল ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস 2g এইচ, কারণ ওইখানে অবজেক্টটা যেদিকে পড়তেছিল জিও একই দিকে কাজ করতেছিল। দ্যাটস ওয়াই এটা কি একটা অ্যাক্সেলারেশন হিসেবে কাজ করছে। বাট যখন একটা অবজেক্টকে আমরা উপরের দিকে থ্রো করি তখন এই অবজেক্টটা উঠে উপরের দিকে, বাট এই অ্যাক্সেলারেশনটা কাজ করে নিচের দিকে। দ্যাটস ওয়াই এটা কি একটা রিটার্ডেশন হিসেবে কাজ করে বা ডিসেলারেশন হিসেবে কাজ করে, অ্যান্ড দ্যাটস ওয়াই এটা কি নেগেটিভ হয়। সো এটা বুঝতে কি কারো প্রবলেম হচ্ছে? এইটুক সবাই বুঝছো? আদিশা তুমি কি বুঝছো? আচ্ছা, এবার আমরা এখানে পরের ফর্মুলাটাও অ্যাপ্লাই করি।
আমাদের মোশনের 4টা ফর্মুলার মধ্যে আরেকটা ছিল s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে s কত, s হচ্ছে h, ইউ কত, ইউ ইউ, আর এটা হচ্ছে টি প্লাস হাফ, এ হচ্ছে মাইনাস জি টি স্কোয়ার। সো এখান থেকে আমার ফাইনাল ফর্মুলাটা আসবে h ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। সো আমরা যদি একটা অবজেক্টকে উপরের দিকে থ্রো করি অ্যান্ড আমরা যদি জানতে চাই যে আচ্ছা টি সময় পর, টি সেকেন্ড পর ও কোথায় আছে, কত উপরে আছে, সেটা আমি কিভাবে ক্যালকুলেট করতে পারবো, এই ফর্মুলাটা দিয়ে, h ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এই হাইটটা কোথা থেকে ক্যালকুলেট করি আমরা, গ্রাউন্ড থেকে, আমরা যেখান থেকে থ্রো করছি বা ভূমি থেকে যেখান থেকে থ্রো করছি সেইখান থেকে ক্যালকুলেট করি। আর দেন ফাইনাল ফর্মুলাটা s ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। এখানে অ্যাকচুয়ালি আমাদের জি এর কোনো জি বসানোর কোনো জায়গা নেই, সো এখানে জাস্ট h ইজ ইকুয়াল টু হবে ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। h ইকুয়ালস হবে ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। সবাই কি এটা বুঝতে পারছো? কারো কোনো ধরনের কোশ্চেন আছে এখানে? ইরফান তুমি কি বুঝতেছো? সো এখান থেকে আমরা আপওয়ার্ড থ্রোন অবজেক্টের জন্য কিছু ফর্মুলা বের করলাম। এখন তার মানে আমরা দেখো আপওয়ার্ড থ্রোন অবজেক্টের জন্য এই ফর্মুলাগুলো পাইছি, ভি ইকুয়ালস ইউ মাইনাস জিটি, সব আগের মতোই, জাস্ট জিটা মাইনাস, দেন ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ, দেন এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। সো এইভাবে মনে রাখবা, যদি ফ্রি ফলিং বডি বলে বা নিচের দিকে পড়তেছে এরকম বলে, এটা জাস্ট কি হবে, প্লাস, বা যদি উপরের দিকে থ্রো করার কথা বলে তাহলে এটা কি হবে, মাইনাস। h ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। ওকে, আচ্ছা এবার এখানে আমরা আরও দুইটা জিনিস বের করব। দেখো, আমরা একটা অবজেক্টকে এখান থেকে যখন থ্রো করি ইউ ভেলোসিটিতে, তখন সে কি একটা হাইয়েস্ট একটা হাইট পর্যন্ত উঠে দেন আবার কি নিচে পড়া স্টার্ট করে। এই হাইটটাকে আমরা বলি তার সর্বোচ্চ উচ্চতা, বাংলায় হচ্ছে সর্বোচ্চ উচ্চতা আর ইংলিশে হচ্ছে ম্যাক্সিমাম হাইট, সর্বোচ্চ উচ্চতা বা ম্যাক্সিমাম হাইট। এখন এইটা আমরা বের করতে চাচ্ছি, কারণ এটা রিলেটেড ম্যাথ আসে, আমরা এইটারও একটা ফর্মুলা বের করতে চাচ্ছি। এখন কিভাবে বের করা যায়? আচ্ছা, কেউ একজন বলো তো যে একদম উপরে যখন এই অবজেক্টটা রিচ করে বা একদম উপরে যখন পৌঁছায় তখন ওর বেগ বা ভেলোসিটি কত হয়? একদম উপরের পজিশনে 0। সো এইখানে ওর বেগ বা ভেলোসিটি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। ওকে, 0 মিটার পার সেকেন্ড। এখন আমরা যদি এই ফর্মুলাটা কাজে লাগাই, এই যে এই ফর্মুলাটা যদি কাজে লাগাই, তাহলে দেখো এখানে লিখছে যে ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ, বাট এইচ যদি এই যে হাইট, এটা যদি এই ম্যাক্সিমাম হাইটের সমান হয়, মানে ও যদি গ্রাউন্ড থেকে ম্যাক্সিমাম হাইট সমান উপরে উঠে যায়, তখন ওর ভেলোসিটি কত হয়ে যায়, 0। ফাইনাল ভেলোসিটি কত হয়ে যায়, 0। সো আমরা এখান থেকে লিখতে পারি ভি হচ্ছে 0 স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ এম। সবাই কি বুঝতে পারছো এটা? সাদমান তুমি কি বুঝতেছো? হ্যাঁ, আমরা এই ফর্মুলাটা এখানে লিখলাম অ্যান্ড আমরা বলতেছি যে আমরা এখানে ম্যাক্সিমাম হাইট বের করতে চাই বা সর্বোচ্চ উচ্চতা বের করতে চাই। সো আমরা যেটা করব যে ও একদম উপরে যখন উঠে যাবে, যখন ওর হাইটটা HM হয়ে যাবে, তখন আমরা জানি ও কি স্টপ হয়ে যায়, তাই না? একদম একটা বলকে তুমি যদি উপরের দিকে থ্রো করো, একদম উপরে উঠে ওটা কি হয়ে যায়, একটু স্টপ হয়ে যায় না, দেন আবার নিচের দিকে পড়া স্টার্ট করে।
সো একদম উপরের পজিশনে ওর ভেলোসিটি কত হয় বা বেগ কত হয় 0 মিটার পার সেকেন্ড। সো ওইটাই লিখছি যে একদম উপরে যদি হয় সর্বোচ্চ উচ্চতায়, তখন ওর বেগ বা ভেলোসিটি হচ্ছে 0 ইউ স্কোয়ার মাইনাস 2g। আর তখন হাইট কত? হাইট হচ্ছে তখন সর্বোচ্চ উচ্চতার সমান HM। এখন বুঝতে পারছো? ফাতেমা তুমি কি বুঝতেছো? ওকে, সো আমরা এখান থেকে লিখতে পারি ইউ স্কোয়ার 0 স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। অ্যান্ড এখান থেকে আমি যদি দেখো সিম্পলিফাই করি, আমরা এখানে লিখতে পারবো 0 ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2ghm, অ্যান্ড সাইড চেঞ্জ করলে ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2ghm। আর এরপর ফাইনালি লিখতে পারি hm ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। hm ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। সো এই ফর্মুলাটা আমরা মনে রাখবো। ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g। তোমরা সবাই একটা ছোট ম্যাথ করে ফেলো, যে ধরো এইখানে গ্রাউন্ডের উপর তুমি দাঁড়ানো, তুমি একটা বলকে উপরের দিকে থ্রো করলা 9.8 মিটার পার সেকেন্ড বেগে বা 9.8 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে। ও ম্যাক্সিমাম কত হাইটে গিয়ে উঠবে, মানে কত উপরে উঠবে, এটা সবাই একটু এটা ক্যালকুলেট করে আমাকে চ্যাটে লেখো। সাদমান, ইরফান, তোমরাও এটা একটু ট্রাই করো। ভাইয়া কোশ্চেনটা আরেকবার বলবেন? হ্যাঁ হ্যাঁ শিওর। আমরা একটা অবজেক্টকে, মানে ধরো তুমি এখানে একটা বলকে উপরের দিকে 9.8 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে থ্রো করতেছো, ও ম্যাক্সিমাম কত হাইটে উঠবে? হ্যাঁ হ্যাঁ বলো, অ্যান্সার বলো। কত আসছে? 4.9 মিটার। আচ্ছা, 4.13 আসছে নুজহাতের। তোমারটা একটু ভুল গেছে, মানে ওই নুজহাতেরটা একটু ভুল গেছে। এটা হবে তোমার 4.9 মিটার। হ্যাঁ, 4.13 না, এটা হবে 4.9। আচ্ছা, আর একজন হ্যাঁ বাকিদেরটা ঠিক আছে, সবাই 4.9ই লিখছে। সো এখানে দেখো এই যে HM ইজ ইকুয়াল টু 9.8 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8 হুইচ ইজ 4.9। ওকে, এটা বুঝতে কারো প্রবলেম আছে? সাদমান, ইরফান, তোমরা কি বুঝছো এটা? সো এখানে তোমরা যদি একটা বলকে ধরো এত ভেলোসিটিতে থ্রো করো, দেখবা যে ও হাইয়েস্ট 4.9 মিটার হাইটে উঠছে। সো তুমি যদি একটা ধরো একটা বিল্ডিং এর উপরে উঠাইতে চাও, তোমার কিন্তু ক্যালকুলেট করে দেন থ্রো করতে হবে যে কত ভেলোসিটিতে থ্রো করলে এটা একদম বিল্ডিং এর ছাদে উঠবে। ওকে, সো সবার এটা ক্লিয়ার? এরপর আমরা দেখব, আমরা এখানে ম্যাক্সিমাম হাইট বের করলাম। এবার আমরা এখান থেকে আরেকটা জিনিস বের করব। দেখো, আচ্ছা এখন ধরো তোমার জানতে ইচ্ছা করলো যে আচ্ছা এই অবজেক্টটা এখান থেকে উপরে উঠবে, ওর কতক্ষণ টাইম লাগবে, মানে একদম ম্যাক্সিমাম হাইটে উঠতে কতক্ষণ টাইম লাগবে। মানে আমরা এখানে বের করতে চাচ্ছি টাইম টু রিচ ম্যাক্সিমাম হাইট। টাইম টু রিচ ম্যাক্সিমাম হাইট, বাংলায় বললে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময়, মানে একদম উপরে উঠতে ওর কতক্ষণ টাইম লাগবে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। হ্যাঁ, এখানে রুবাইয়া জিজ্ঞেস করছো যে ম্যাক্সিমাম হাইট যদি না বলে তাহলে নর্মাল এইচ হলে ফর্মুলা কি আগেরটা? হ্যাঁ, তখন আমরা এই যে এই ফর্মুলাগুলো ইউজ করবো। নর্মাল এইচ মানে ম্যাক্সিমাম হাইটটা বললো যে এত টাইম পর ও কোথায় আছে, কত হাইট উঠছে, এইটা আর এইটা ইউজ করতে, এটাও ইউজ করা যায়। যে কোনো একটা ইউজ করে তুমি বের করতে পারলেই হবে। আমরা এটা ম্যাথে দেখবো, আমরা তো এই কয়টা ম্যাথ দেখবো না, আমরা আজকে জাস্ট থিওরি পড়তেছি। আমরা যখন ডিটেলসে আরও ম্যাথ দেখবো তখন এগুলো আরও ক্লিয়ার হবে। আমরা আপাতত জাস্ট ফর্মুলা বের করে নিচ্ছি। আচ্ছা, এখন আমরা জানি যে একটা অবজেক্টকে থ্রো করলে সে ম্যাক্সিমাম হাইটে যখন উঠে
তার ভেলোসিটি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড হয়। এখন দেখো এখানে আমি যদি বলি যে আচ্ছা এই ম্যাক্সিমাম হাইট উঠতেও টিএম সেকেন্ড সময় লাগছে, টিএম সেকেন্ড সময় লাগলে এই টিএম ইকুয়ালস কত, আমরা অ্যাজিউম করলাম এইখান থেকে এখানে উঠতে, এখান থেকে এখানে উঠতে ওর টিএম সেকেন্ড সময় লাগছে। তাহলে আমরা এটা কিভাবে বের করব? আমরা এই ফার্স্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করব যে উই নো ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। আচ্ছা একদম ম্যাক্সিমাম হাইটে আমার ভেলোসিটি কত? 0, এটা হচ্ছে ইউ মাইনাস জি। আর ম্যাক্সিমাম হাইটে উঠতে আমরা কত টাইম লাগবে অ্যাজিউম করছি? আমরা ধরে নিছি ম্যাক্সিমাম হাইটে উঠতে টাইম লাগবে টিএম। তাহলে 0 ইকুয়ালস কত লেখা যায়? ইউ মাইনাস জি ইন্টু টিএম। এটা কি জাইনাফ বুঝতে পারছো? তারপর প্রত্যয়, তোমরা কি এটা বুঝছো? এটাতে কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা আরেকবার বলতে বলছো। সো এইটা হচ্ছে আমরা, আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে এই অবজেক্টটাকে ধরো একটা বলকে তুমি গ্রাউন্ড থেকে থ্রো করলা, সো তুমি জানো যে ও ম্যাক্সিমাম একটা হাইটে উঠবে, তুমি জানো যে ও ম্যাক্সিমাম একটা হাইটে উঠবে। সো তোমাকে জিজ্ঞেস করা হয়েছে এই হাইট উঠতে ওর কত সময় লাগবে, কত সেকেন্ড টাইম লাগবে। সো ম্যাক্সিমাম হাইটে আমার ভি কত? 0 মিটার পার সেকেন্ড। তাহলে আমি এখানে এই টিটা কিভাবে বের করতে পারি টাইমটা? আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব যে ভি ইকুয়ালস ইউ মাইনাস জিটি। একদম ম্যাক্সিমাম হাইটে আমার ভেলোসিটি কত? 0। আমার ইনিশিয়াল ভেলোসিটি বা আদিবেগ কত? ইউ মাইনাস জি। আর টাইম কতটুক লাগছে এখানে? আমরা বলছি টাইম লাগছে টিএম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 0 ইকুয়ালস ইউ মাইনাস জি টিএম। এখন বুঝতে পারছো প্রত্যয়? তোরই কি এটা বুঝছো? ওকে, সো এখান থেকে আমরা লিখতে পারি 0 ইকুয়ালস ইউ মাইনাস জিটিএম। অ্যান্ড আমরা যদি এখান থেকে একটু সাইড চেঞ্জ করি তাহলে আমরা পাবো ইউ ইজ ইকুয়াল টু জি ইন্টু টিএম। এখানে কিন্তু এম মাল্টিপ্লাইড না, এম হচ্ছে নিচে, ঠিক আছে? ইউ ইন্টু জিটিএম, ইউ ইকুয়ালস জিটিএম। সো এখান থেকে আমরা টিএম সমান কত লিখতে পারি? টিএম হচ্ছে ইউ ডিভাইডেড বাই জি। সো আমরা এখান থেকে বলতে পারি যে একটা অবজেক্টকে আমরা যদি উপরের দিকে থ্রো করি তার একদম হাইয়েস্ট হাইটে উঠতে টাইম লাগবে ইউ ডিভাইডেড বাই জি সেকেন্ড। তাহলে সবাই একটু এই কোশ্চেনটা বলো তো, এই কোশ্চেনটার অ্যান্সার যে ধরো তুমি গ্রাউন্ডে দাঁড়ায় আসো, তুমি একটা স্টোন নিয়ে উপরের দিকে থ্রো করলা, এখানে তোমার ভেলোসিটি হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। সবাই এটা ট্রাই করবা। সো সে ম্যাক্সিমাম কত হাইটে উঠবে অ্যান্ড তার এই হাইটে উঠতে কত টাইম লাগবে? সবাই এটা একটু ট্রাই করো তো, অ্যান্ড দেন চ্যাটে অ্যান্সারটা লেখো। ভাইয়া 15 মিটার পার সেকেন্ড লিখা হবে? হ্যাঁ হ্যাঁ, 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড। সো তোমার বের করতে হবে যে এই স্টোনটা হাইয়েস্ট কত হাইটে উঠছে অ্যান্ড ওর এখানে উঠতে কত টাইম লাগছে। কারো হয়ে গেলে আমাকে একটু মাইকে বইল। ভাইয়া প্রথমটা আছে হচ্ছে 11.47 মিটার অ্যাপ্রক্স, আর পরেরটা 1.5 সেকেন্ড, अराउंड 1.53। হ্যাঁ হ্যাঁ কারেক্ট। বাকিদের কি এটা আসছে? কারো কি অন্য অ্যান্সার আসছে এরকম হয়েছে কারো? এটা পারো না এরকম কি কেউ আসো? এখানে জাস্ট আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। উই নো এইচ এম ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। ইউ হচ্ছে 15, জি হচ্ছে 9.8, এটা ক্যালকুলেট করলে আসবে 11 পয়েন্ট সামথিং। আর টিএম হচ্ছে ইউ ডিভাইডেড বাই জি, which is 15 divided by 9.8 এত সেকেন্ড। এটা আসে আমাদের 1.53 সেকেন্ড অ্যাপ্রক্স। সো এখন সবার এটা ক্লিয়ার?
কারো কি এখানে কোনো কনফিউশন আছে? সাদমান, ইরফান, তোমরা কি বুঝছো? আচ্ছা, এবার আমরা লাস্ট যে থিওরিটা দেখব এই চ্যাপ্টারের, সেটা হচ্ছে আমরা এই অবজেক্টটাকে এখান থেকে থ্রো করতেছি। আমরা জানি এই অবজেক্টটা এখান থেকে এদিকে যাচ্ছে, দেন একটা ম্যাক্সিমাম হাইটে উঠতেছে, দেন আবার কি নিচে পড়তেছে, এইখানে পড়তেছে। সো আমাকে যদি জিজ্ঞেস করা হয় আচ্ছা ওকে এখান থেকে উপরে থ্রো করার কত সেকেন্ড পর ও আবার গ্রাউন্ডে ব্যাক করবে, মানে এখানে আমরা অবজেক্টটাকে থ্রো করার পর কত সেকেন্ড পর এই অবজেক্টটা আবার গ্রাউন্ডে ব্যাক করবে, আফটার হাউ মেনি সেকেন্ডস, মানে কত সেকেন্ড পরে, আফটার হাউ মেনি সেকেন্ডস দিস অবজেক্ট will this object return to ground, will this object return to ground, কত সেকেন্ড পরে এটা আবার গ্রাউন্ডে রিটার্ন করবে, মানে আমার হাতে পড়বে। ধরো তুমি একটা অবজেক্টকে উপরের দিকে থ্রো করলা, তুমি এখন জানতে চাচ্ছ এটা কত সেকেন্ড পর তুমি আবার ক্যাচ করতে পারবা। ওকে, সো এইটা তুমি কিভাবে বের করতে পারো দেখো, আমরা অলরেডি এই টাইমটা বের করে রাখছি। তোমার কমন সেন্স কি বলে যে এই অবজেক্টটা এখান থেকে উপরে উঠতে যতক্ষণ সময় লাগবে এইখান থেকে নিচে ব্যাক করতে ঠিক একই সময় লাগার কথা না? আচ্ছা, সো আমাদেরকে এখানে বলছে আফটার হাউ মেনি সেকেন্ডস উইল দিস অবজেক্ট রিটার্ন টু গ্রাউন্ড। সো আমরা বুঝতেছি যে একটা অবজেক্টকে থ্রো করলে ওর উপরে উঠতে যদি টিএম সেকেন্ড টাইম লাগে, তাহলে ওর ওইখান থেকে আবার নিচে পড়তেও ঠিক টিএম সেকেন্ডই টাইম লাগার কথা। আমি এটা জাস্ট আমার কমন সেন্স দিয়ে বললাম, আমরা এটা প্রুফ করে দেখব একটু পর। সো এখান থেকে আমরা বলতে পারি এই অবজেক্টটাকে এখান থেকে থ্রো করার পর টোটাল টিএম প্লাস টিএম সেকেন্ড পরে এই অবজেক্টটা আমার হাতে আবার রিটার্ন করবে। আর এই টাইমটাকে আমরা ডিনোট করি বা এটাকে আমরা লিখি ক্যাপিটাল টি দিয়ে। এই ক্যাপিটাল টিকে বলা হয় ফ্লাইট টাইম। ফ্লাইট টাইম বাংলায় বলা হয় বিচরণ কাল। বিচরণ কাল, দ্যাট মিনস আমরা একটা অবজেক্টকে উপরে থ্রো করার পর কতক্ষণ পরে সেটাকে আবার ক্যাচ করতে পারবো, টিএম প্লাস টিএম। আচ্ছা, টিএম কত ছিল? টিএম প্লাস টিএম মানে কি 2TM, আর টিএম এর ফর্মুলা ছিল U/G। সো এটাকে দেখা যায় 2U/G। সো আমরা এখান থেকে বলতে পারি একটা অবজেক্টকে তুমি থ্রো করার 2U/G সেকেন্ড পরে ওইটাকে আবার হাতে ক্যাচ করতে পারবা। ও ততক্ষণ মানে আকাশে ভেসে থাকবে আর কি, ওর ততক্ষণ উপরের দিকে ও উপরে নিচে ট্রাভেল করবে। সবাই কি এটা বুঝছো? অ্যান্ড এটা কীভাবে আমি শিওর হলাম? ধরো আমরা তো জানি যে এই অবজেক্টটার এইটুকু উঠতে টাইম লাগবে টিএম, এটা আগেই দেখে আসছি। বাট এইখান থেকে আবার নিচে নামতে টিএম সময় লাগবে, এটা আমি কিভাবে শিওর হলাম দেখো, আমি এইটুকু একটু মুছে দেই। আমরা ধরলাম এইখান থেকে নিচে নামতে আমার সময় লাগবে টিএম প্রাইম সেকেন্ড, টিএম প্রাইম। এখন একদম উপরে আমার ভেলোসিটি কত ছিল? এইখানে 0, কারণ আমরা জানি ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি 0 হয়। আর এই যে হাইটটা, এই হাইটটা কতটুক? এটা হচ্ছে কি ম্যাক্সিমাম হাইটের সমান, তাই না? আচ্ছা, এখন জাইনাফ বলো তো যে এইখানে HM এর ভ্যালু কত? মানে আমরা একটু আগে ফর্মুলা শিখে আসছি, HM সমান কত হয়? জাইনাফ কি শুনতেছো? আচ্ছা আদিশা বলো। হ্যাঁ হ্যাঁ বলো। U0 না, এখানে আমি বলতেছি যে এটা তো ম্যাক্সিমাম হাইটে, আমি বলতেছি যে এইখানে মানে এইটাকে ইউ না লিখে আমি এটাকে ধরো ভি দিয়ে লিখে দিই, তাহলে বুঝতে পারবে। ওকে, সো আমি যেটা বলতেছি যে এই HMটা কত, আমরা একটু আগে দেখে আসছি যে আমরা যদি এই অবজেক্টটাকে ইউ ভেলোসিটিতে থ্রো করি তাহলে তার ম্যাক্সিমাম হাইট হচ্ছে U² / 2G। এখন এই অবজেক্টটা যখন এই পজিশন থেকে এই পজিশনে নেমে আসবে
এই যে এইটুক নেমে আসবে, তখন তার কতটুক ডিসপ্লেসমেন্ট হচ্ছে HM। আর এইখানে এই অবজেক্টটা কি একটা ফ্রি ফলিং বডি এর মতো কাজ করতেছে না, মানে মুক্তভাবে পড়ন্ত বস্তুর মতো কাজ করতেছে না? সো এখান থেকে আমি লিখতে পারি যে আমার HM, আমরা জানি মুক্তভাবে পড়ন্ত বস্তুর জন্য H ইকুয়ালস হচ্ছে UT প্লাস হাফ জিটি স্কোয়ার। এইখানে এই অবজেক্টটা যদি এই পজিশন থেকে এই পজিশনে আসে, তাহলে আমার H কত? HM ইউ কি? আমার জার্নি স্টার্ট করার সময় যতটুকু ভেলোসিটি ছিল সেটা কত? 0। সো এটা কি 0 ইন্টু টি প্লাস হাফ জিটি স্কোয়ার প্লাস হাফ জিটি স্কোয়ার। ওকে, এটা কি এখন বুঝতে পারছো সবাই? এই লাইনটাতে কি কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, সো HM সমান হাফ জিটি স্কোয়ার, তাহলে টি ইকুয়ালস কত? √2h/g। আমরা এখান থেকে লিখতে পারি টি হচ্ছে √2h/g, আর এই টিটাই কি? এই টিএম প্রাইম। ওকে, সবার এটা ক্লিয়ার? এখন দেখো, এটা হচ্ছে তোমার টিএম প্রাইম ইকুয়ালস হচ্ছে √2h/g, আর আমাদের শুধু টিএম যেটা সেটা কি ছিল? u/g, রাইট? আচ্ছা, এটা HM হবে, শুধু টিএম হচ্ছে u/g, অ্যান্ড আমরা এটাও জানি যে HM হচ্ছে u²/2g। আমরা এটা একটু আগেই এই যে এখানে পড়ে আসছি। ওকে, সো এখানে আমরা HM সমান u²/2g লিখতে পারি। সো এখানে যদি আমি ভিতরে দেখো, এই টিএম প্রাইমের ভিতরে HM এর ভ্যালুটা লিখে দিই u²/2g / g, তাহলে কত আসে? √u²/g² আসে না? আদিশা কি এটা বুঝছো? এইটুক? হ্যাঁ 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 হ্যাঁ, শিওর শিওর। এখানে দেখো, আমাদের টিএম হচ্ছে u/g, এটা আমরা আগেই দেখে আসছি। আর এই যে সেকেন্ড স্টেজটা, মানে এই অবজেক্টটা এখান থেকে এই যে এই পজিশন থেকে নিচে আসতেছে, তখন তার ইনিশিয়াল ভেলোসিটি কত? 0 মিটার/সেকেন্ড, সেটা এই যে এখানে লিখছি। আর সে তখন কতটুক নিচে নামছে? HM অ্যামাউন্ট। এই HM সমান কত? আচ্ছা, আমি এটা একটু ইজিলি বলি, দেখো এইটুক মুছে দাও। আমরা এইখানে দেখো এই HM এর জায়গায় লিখতে পারবো u²/2g। HM সমান আমরা লিখলাম u²/2g, আর এই পাশে আমাদের থাকতেছে কি? জাস্ট হাফ জিটি স্কোয়ার। এখন বুঝতে পারছো? এই যে এই লাইনটাতে HM সমান হাফ জিটি স্কোয়ার, আমরা HM এর ভ্যালুটা এখানে বসাই দিলাম। এখন বুঝতে পারছো আদিশা? অ্যান্ড এখান থেকে এই 2 আর 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। টি স্কোয়ার সমান কত থাকতেছে? u²/g²। তাহলে টি সমান কত? u/g। এই যে আমরা টাইমটা বের করলাম, এই টাইমটা অ্যাকচুয়ালি কে? এই টাইমটা হচ্ছে এই অবজেক্টটা এই যে নিচে নেমে আসছে সেই টাইমটা, দ্যাট ইজ টিএম প্রাইম। আর দেখো, শুধু টিএম এর ভ্যালু কিন্তু u/g। তার মানে আমরা বলতে পারি যে এই টিএম আর টিএম প্রাইম হচ্ছে ইকুয়াল। দ্যাট মিন্স আমরা এখান থেকে বলতে পারবো যে একটা অবজেক্টকে উপরে থ্রো করলে যতটুক টাইম লাগে, তার উপর থেকে নিচে নামতেও ঠিক একই টাইম লাগে। এখন সবাই বুঝতে পারছো এটা? কারো কোনো কনফিউশন এখানে? মানে একটা অবজেক্টকে তুমি এখান থেকে থ্রো করবা, তার যদি উপরে উঠতে 5 সেকেন্ড টাইম লাগে, তাহলে তার ওইখান থেকে নিচে নামতেও ঠিক 5 সেকেন্ড টাইমই লাগবে। ওকে, তাহলে আমার টোটাল কতটুক টাইম লাগবে সেই টাইমটাকে আমরা বলি কি? ক্যাপিটাল টি। টোটাল টাইম লাগবে কি? 5 সেকেন্ড প্লাস 5 সেকেন্ড, দ্যাট ইজ 10 সেকেন্ড। সো ওইভাবেই আমরা বলতে পারবো যে কোনো একটা অবজেক্টকে উপরে থ্রো করলে টোটাল টাইম হচ্ছে 2u/g। ওকে, এখন ক্লিয়ার সবার?
সবাই কি বুঝতে পারছো এটার প্রুফ? আমি লাস্টে একটা এক্সাম্পল করে দেখাই দিই, যে ধরো এখান থেকে তুমি একটা অবজেক্টকে উপরের দিকে 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে থ্রো করছো, তোমাকে জিজ্ঞেস করা হয়েছে ও সবচেয়ে কত উপরে উঠবে, সেখানে উঠতে ওর কত টাইম লাগবে, অ্যান্ড তুমি কত সময় পর তাকে ক্যাচ করবা। সো আমরা ফর্মুলা জানি HM হচ্ছে u²/2g, উইচ ইজ 20² / 2 × 9.8 এত মিটার। TM ইকুয়ালস হচ্ছে u/g, উইচ ইজ u/g, which is 20/9.8 সেকেন্ড। আর ক্যাপিটাল টি হচ্ছে 2u/g, which is 2 × 20 / 9.8 সেকেন্ড। সবাই কি বুঝতে পারছো এটা? এই এক্সাম্পলটা কারো কোনো কনফিউশন আছে? প্রত্যয় তুমি কি বুঝছো? তারপর ইরফান, আদিশা, সবাই বুঝতে পারছো এটা? ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা মোশন চ্যাপ্টারের থিওরিটিক্যাল পার্টটা শেষ করছি। নেক্সট দিন আমরা এই চ্যাপ্টারে ম্যাথ দেখব, ঠিক আছে? নেক্সট যেদিন এই চ্যাপ্টারটা পড়বো, তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে মানডেতে 8 AM।